শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে আমি তোমাদের বন্ধু সোমশুভ্র হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। কেউ যদি উপস্থিত হয়ে থাকো তো আমাকে একটু জানাও যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। কেউ যদি উপস্থিত হয়ে থাকো তাহলে আমাকে একটু জানাও যে আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। নীলাঞ্জনকে দেখতে পাচ্ছি, সুদীপ্তাকে দেখতে পাচ্ছি, চৈতি বলছে অল ক্লিয়ার, সংযুক্তা বলছে এসে গেছি। তাহলে আস্তে আস্তে উর্মিদি বলছো অল ক্লিয়ার, সুদীপ্তা বলছো সব পরিষ্কার আছে, নীলাঞ্জনও বলছে সব ঠিক আছে। তাহলে মোটামুটি আমি ধরে নিচ্ছি যে আমি ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছচ্ছি। সৌম্য হাজির, প্রিয়দর্শিনী ম্যাডাম বলছেন ভয় দেখান প্লিজ। হ্যাঁ, একদম ভীষণভাবে ভয় দেখাবো। জয়িতা দিয়ে এসে গেছো। কাকলি বলছে গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। দেবস্মিতা বাসু অল ক্লিয়ার, সৌম্য পরিষ্কার। উর্মিদি বলছো বেশ লাগছে দেখতে তোমায় সোম। এইবারে আসল কথাটা তোমাদেরকে বলি। আসল কথাটা হচ্ছে কর্তার চুল পাতলা হয়ে যাচ্ছে। গিন্নি এইটা ঠিক মন থেকে মেনে নিতে পারছে না। নারকোল তেল, আমলা, লাল জবা ফুল, আর কি আর মেথি, এই সমস্ত, আর কারি পাতা, এই সমস্ত ফুটিয়ে গিন্নি একটি বিশেষ তেল তৈরি করেছেন এবং সেই তেল আমাকে বাড়িতে ফিরে স্নান টান করে রোজ মাখতে হচ্ছে। এইবারে আমি যদি এইটা খুলি, এইটার তলায় একটা চিপচিপে মাথা, বুঝেছ? মানে এটা যে আমি খুব ঠান্ডা ঠান্ডা লেগে কান টান ঢেকেছি এটা কিন্তু একেবারেই নয়। আমার শীত খুব দেরিতে আসে, মানে আমার গরম ভাবটা ভীষণ বেশি, আর সেই জন্য আমার শীত দেরিতে আসে, কিন্তু যখন আসে ভীষণ জাঁকিয়ে আসে। কিন্তু এই যে আমার মাথার এই ঢাকার রহস্যটা হচ্ছে, এইটি হচ্ছে আমার গিন্নি কর্তার মাথায় নতুন করে আবার চুল গজানোর পরিকল্পনা করছেন। তিনি বলেছেন যে বেশ চুল পাতলা হয়ে যাচ্ছে, এরকম তো এটা মানা যাচ্ছে না। তো অনেক কষ্টে মানে সেই বিভিন্ন উপকরণ দিয়ে সে একটা পোষণ, মানে সে ম্যাজিক অয়েল একটা তৈরি করেছেন গিন্নি, এবং সেই জন্য আমাকে রোজ আমার স্কুল থেকে ফিরে হচ্ছে সেই স্কাল্পে সেই বিশেষ তেলটি মেখে আমাকে মাথাটাকে বেঁধে রাখতে হয়। এই কারণেই আমার এই রহস্যময় মেকওভারটা, সেই জন্যই। তো এটার জন্য আমি দায়ী নই, এটার জন্য যিনি দায়ী তিনি ওই পাশের ঘরে আছেন, তিনি ওপরতলাতে আছেন, তিনি হচ্ছেন ওই চৈতি। তো সে এই কাজটা করেছে। দেখা যাক এতে আমার চুলের বৃদ্ধি কত দূর হয়। তো এই চলছে ব্যাপার। তো যাই হোক, তোমরা আমার বাড়ির লোক, কাজেই তোমাদের সামনে কোনো ফর্ম্যালিটি নেই, এরকমভাবে বেঁধে বুধে চলে এসেছি। হ্যাঁ, এতে এখানে তো সব চেনা জানা আমার বন্ধু বান্ধব, কি করা যাবে। সত্যি এরকম বউ কোনোদিন হতে না, ও ভীষণ সেই তেল টেল নিয়ে খুব কষ্ট টষ্ট করে। হ্যাঁ নীনাদি, তুমি এসেছো, সুস্বাগতম। তুমি বোধহয় প্রথম এলে, তুমি থাকো আমাদের সাথে। পামেলা এসেছিস। তো স্যার আজকে মাথায় তেল টেল দিয়ে, মানে কদিন ধরে এরকম চলবে আমার,
হ্যাঁ, নিউ লুক মানে একটু আগেই নিউ লুকের রহস্যটা বললাম, সেই নিউ লুকটা শুনে নিস। এই নিউ লুক তোর স্যারের নয়, তোর আন্টির কীর্তি। তো যাই হোক, আমরা থ্যাংক ইউ এখন না মানালেও তো চলবে না, সবই তো দাদা ভাই নিজের লোক, ভালো তো বলতেই হবে, সে যেমনই হোক না কেন। তো আজকে আমরা বরং আমাদের ফ্রাইডে দ্য 13th আড্ডাটায় বসি। এইটা কি কারোর খেয়াল পড়েছে যে আজকে ফ্রাইডে এবং আজকে 13 তারিখ? এইটা কি লোকের খেয়াল পড়েছে? আমার ভাই বোনদের, বন্ধুদের সবার কি এটা চোখে পড়েছে? আজকে ফ্রাইডে দ্য 13th, এবং কালকে থেকে বেশ একটু শীত শীত পড়তে শুরু করেছে, মানে একেবারে একটা ভালো যোগ, জ্যোতিষশাস্ত্রের ভালো যোগ পড়েছে, যেরকম সেরকম যোগ পড়েছে, সব গা ছমছমে ব্যাপার স্যাপারের। তো হ্যাঁ, আজকে ফ্রাইডে দ্য 13th, তো সেই জন্য আজকে চেষ্টা করব তোমাদেরকে ভালো মতো ভয় দেখাতে। আর শুরুতেই আমরা যেটা করি, আমরা ভয় তো পাই, কিন্তু সঙ্গে আমরা ভয়ের যিনি প্রতিকার করেন তাকে আমরা সঙ্গে রেখে দিই। এই যে তিনি বসে আছেন, এই ছোট্ট মতো তিনি রয়েছেন, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, শুধু শুধু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তো বসে আছে তিনি। এনাকে, এনার সুরক্ষা বলয় বা এনার আলোক বৃত্তের মধ্যে বসে আমরা আজকের ঘটনাগুলো আলোচনা করব। শুরুতেই সকলকে বলে রাখি যে সবার কমেন্টগুলো হয়তো আমি এক্ষুনি পড়তে পারবো না, কারণ স্ক্রোল করে যাচ্ছে অনবরত, আর গল্পের সূত্রটা হারিয়েও যেতে পারে কোথাও। তো আমি সকলের কমেন্ট আমি পড়ব, সকলকে উত্তর দেব আমার মতো করে, কিন্তু সেটা আমাদের অনুষ্ঠানের পরে। আর মাঝে মাঝে যদি চোখে হঠাৎ করে পড়ে যায় তখন কাজী আমার ওপর রাগ করো না তোমরা, জানো। হ্যাঁ, তো আমি তোমাদের সকলের মূল্যবান মতামত নিশ্চয়ই পড়ব, এটাই তো দরকার। আমি প্রথমে আমাদের এক বোনের গল্প, ঘটনা তোমাদের সামনে নিয়ে আসছি। আমাদের বোনের নাম ইন্দ্রাণী। ইন্দ্রাণী আমাদের ছোট বোন। তো এই বোনটি থাকে হচ্ছে বীরভূমে, খুব সুন্দর একটা জায়গা, আমরা সকলে জানি। 2023 সাল তখন, শীত সবে পড়ব করছে, একটা ছিমছাম বাড়ি, বারান্দা, উঠোন, গাছগাছালি, খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। কাঁচা মিঠে রোদ এসে পড়ছে বারান্দার ওপর, পাখি ডাকছে গাছে গাছে, হালকা একটা কুয়াশার চাদর চারিদিকে ছড়িয়ে আছে, খুব মনোরম স্নিগ্ধ একটা পরিবেশ। সেই পরিবেশে থাকে আমাদের ইন্দ্রাণী। ইন্দ্রাণী সকাল সকাল সেদিন ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে প্রাইমারির কটি বাচ্চাকে নিয়ে ও পড়াতে বসেছে। ইন্দ্রাণী সকলের প্রিয় মণিমা। ইন্দ্রাণীকে সবাই মণিমা বলে ডাকে, বাচ্চারা তো ডাকেই, বড়রাও কিন্তু ডাকে মণিমা বলে কেউ কেউ। তো সেই প্রায় জনা আষ্টেক কচি কাঁচা নিয়ে বারান্দাতে জমিয়ে পড়াতে বসেছে ইন্দ্রাণী। এই 8টি ছেলে মেয়ে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী, একেবারে কচি কাঁচা, ছোট্ট ছোট্ট নিষ্পাপ ফুলের মতো, তারা তো মণিমাকে ঘিরে বসে পড়ছে। সকালবেলা খেয়াল রাখো। তারপরে এদেরকে পড়িয়ে টড়িয়ে মণিমা যাবেন, রান্না বান্না করবেন টরবেন, বাড়ির কাজ টাজ গোছাবেন, তারপরে ছেলে ফিরবে স্কুল থেকে। পরপর সাজানো আছে কাজকর্ম। হঠাৎ করে
ছুম 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 ছুম, ঘুঙুরের আওয়াজ। কে নাচছে? কে নাচছে রে? এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, সকালবেলায় আবার কে নাচবে? হ্যাঁ মণিমা, কে নাচছে? ঠিক আছে ঠিক আছে, ও দেখতে হবে না, পড়ো পড়ো, পড়ায় মন দাও। আওয়াজ বাড়ছে, কেউ নাচছে, নেচেই যাচ্ছে, এবং নাচটা আস্তে আস্তে জোরে হচ্ছে। এ তো মহা মুশকিল, পড়ানো যাচ্ছে না। আর কি অদ্ভুত, মনে হচ্ছে আমার দোতলাতে নাচছে। এটা অসম্ভব, কেউ নেই বাড়িতে, আর দোতলাতে নাচবে কে? নাচার মতো তো কেউ নেই। হ্যাঁ, একটা হতে পারে, পাশের বাড়ির মেয়েটা না নাচ শেখে, সে হতে পারে। দুটো ছোট্ট ছোট্ট ছাত্রী, যা তো মা একটু দেখতো ওদিকটাতে গিয়ে ওই দিদিটা নাচছে কিনা। গুড় 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 করে দৌড়ে গেছে দুজন, উঠোন পেরিয়ে ওই বাড়িটার কাছাকাছি। ও মণিমা, এখানে তো আওয়াজ তেমন শোনা যাচ্ছে না গো, আমাদের বারান্দার কাছে আওয়াজটা বেশি, এই জায়গাতে তো আওয়াজ প্রায় নেই। কই দাঁড়া, দেখতে দে আমাকে। মণিমা গেল, গিয়ে দেখছেন যে ছাদে সেই বাড়িরই লোকজন রোদ পোহাচ্ছে। তখন আপনাদের মেয়ে কি এ করছে, প্র্যাকটিস করছে নাচ? না না, ও তো টিউশনে গেছে, এখন কোথায় নাচ? তাহলে কে নাচছে? কিন্তু সেখানে তো আওয়াজও নেই ও জায়গাটাতে, কি হচ্ছে ব্যাপারটা? আবার যেই বারান্দার কাছে ফিরে এসেছে, সেই নাচ যেন বাড়তে বাড়তে একটা পাগলামির মতো, মানে উত্তাল নৃত্য যাকে বলে, মানে ছন্দে তালে লয়ে ঘুঙুর বাজছে, কিন্তু ছুম 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 করে সেই নেচেই যাচ্ছে কেউ পাগলের মতো। বাচ্চাগুলো ভয়ে গুড়িসুড়ি হয়ে ইন্দ্রাণীর কোলের কাছে। ও মণিমা, কে নাচছে গো? ভয় করছে। এবারে তো মণিমা বলছে, আমি উঠে টুঠে দেখছে, দোতলা ফোতলা সব দেখে এসছে, কোথাও কিছু নেই তো, কেউ নাচছে না। তখন বলল যে শোন, তোদের যখন ভয় করছে, আজকে আর পড়ে কাজ নেই, তোরা চলে যা, আজকে চলে যা, আবার কালকে পড়া হবে। তো ছুটতে তো চলে গেছে ছাত্রছাত্রীরা। এইবারে ও তো নাচের লয়েটা, হ্যাঁ, শ্রীদেবী আর মাধুরীর নাচের কম্পিটিশনের তো সেই নাচের কম্পিটিশন চলছে। আর ও কি করে আস্তে আস্তে না একটুখানি স্তিমিত হয়েছে, কিন্তু এই নুপুর ধ্বনিটা আস্তে আস্তে কমেছে। এবারে ও তো কি করবে, ও নিজের কাজে মন দিয়েছে, কাজে মন দিয়ে ও সবজি টবজি গুলো সমস্তই রোদে, আনাজপাতি নিয়ে এসে রোদে কাটছে, কেটে কিছু কিছু নিয়ে যাচ্ছে রান্নাঘরে, সেখানে ধুচ্ছে, ওই নুন হলুদ মাখাচ্ছে টাকাচ্ছে, আবার চলে আসছে বারান্দাতে, আবার বাকি কাজটা করছে, এরকম করে যাতায়াত যাতায়াত চলছে, রান্নাঘর টু বারান্দা, এরকম চলছে। হঠাৎ বলল, দাদা বিশ্বাস করবে না, আমার কানের পাশ দিয়ে কেউ না আ করে চিৎকার করতে করতে দৌড়ে চলে গেল। বলে আমি না, মানে কে, হকচকিয়ে, এবং এই চিৎকারটা গিয়ে উঠোনের মধ্যে জাস্ট মিলিয়ে গেল হাওয়াতে। মানে ঠিক মনে হলো যে আমার পাশ দিয়ে কেউ দৌড়ে গিয়ে উঠোনের ওখানটাতে অদৃশ্য হয়ে গেল, উঠোনের মাঝামাঝি। দিনের বেলা কিন্তু রোদ, চারিদিকে রোদ, ঝলমল করছে আলো, কিন্তু এইরকম কাণ্ড। বলছে আমার তো মাথা টাথা ঝিমঝিম করছে দাদা, আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে, আমি এভাবে কি করে থাকবো। কিছুতেই আর এ করতে পারছে না। ও তখন কি করছে, হঠাৎ ও যখন না মানে একটা
ঘোরের মতো একটা ট্রান্সের মধ্যে, মানে ভয় পেয়ে পেয়ে না আর হকচকিয়ে গিয়েও না একটা অবশ হয়ে সে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ও হঠাৎ শুনছে দূর থেকে একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলে যেরকম হয়, ওই অমুক লোকাল অমুক প্ল্যাটফর্মে আসছে, এই টাইপের কি কথাও কিন্তু শুনতে পাইনি, কিন্তু ওটা সাউন্ড করছে, ওটা শুনতে লাগছে ঠিক ট্রেনের প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট, এবং সেইটা আসছে খুব দূর থেকে, ফেন্ট একটা আওয়াজ। ধারে কাছে কিন্তু প্ল্যাটফর্ম নেই, ধারে কাছে কিন্তু ট্রেনের গল্প নেই, কিন্তু শুনছে। বলল শুনে আমি, আমার চটকটা হঠাৎ করে ভেঙে গেল। আর তারপরে না আমার মনে হলো যে আমার তার আগে একটা গা ভারী ভারী একটা ব্যাপার লাগছিল, মনে হচ্ছিল কিছু জানি একটা বেরিয়ে গেল আমার গা থেকে। বলে আমি এত ভয় পেয়েছি দাদা যে আমি আবার ফোন করে এক ছাত্রীকে বলেছি আমার বাড়িতে একটুখানি আসবি রে। সে এসেছে, একটা ছোট্ট মেয়ে, বললো আমি সঙ্গে বসিয়ে রেখেছিলাম যতক্ষণ না আমার ছেলে, সেও একটা ছোট বাচ্চা, তো সেই ছেলে যতক্ষণ না স্কুল থেকে বাড়িতে ফিরছে, বলে আমি চুপ করে বসিয়ে রেখেছিলাম বাচ্চাটাকে, আমি সামলাতে পারছিলাম না, মানে আমার ভয়টা আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। বলো দাদা এই ঘটনাটা এখানেই শেষ, এর পুনরাবৃত্তি আর কখনো হয়নি। কিন্তু 2023-এর শীতের গোড়ায় আমার সঙ্গে হঠাৎ করে কি ঘটলো, একে আমি দৈবিক বলবো, ভৌতিক বলবো, অলৌকিক বলবো, অন্য ডাইমেনশনের ব্যাপার বলবো, আমি কি বলবো আমি এইটা জানি না, যে কি করে এই গল্পটাকে আমি ডিফাইন করব, যে এই গল্পটা কি, এই ঘটনাটা আমার সঙ্গে কি ঘটলো। এবং এটা কোনো ভর দুপুর নয়, কোনো সন্ধ্যার আধার নয়, কোনো ঝিঁঝি ডাকা রাত নয়, একেবারে যাকে বলে ব্রড ডে লাইট, আলো ঝলমল আকাশের তলায়, উঠোনের ওপর, বারান্দায় 8 জন ছোট্ট ছোট্ট কচিকাঁচা বাচ্চাদের সঙ্গে আমি এই অভিজ্ঞতাটা আমার ঘটলো। কিন্তু আমি জানি না কি হলো, মানে এটা কি আমি কিছুর ইঙ্গিত পেলাম, আমাকে কি কিছু কিছু প্রিমনিশন হলো, কে নাচলো, কে হঠাৎ আর তো চিৎকার করতে করতে আমার পাশ দিয়ে দৌড়ে গিয়ে উঠোনে মিলিয়ে গেল, ট্রেনের অ্যানাউন্সমেন্ট কোথা থেকে এলো যেখানে কোনো প্ল্যাটফর্ম নেই, আমি কিচ্ছু জানি না, কিন্তু এটা আমার জীবনে ঘটলো। এই ঘটনাকে কি ব্যাখ্যা করবে তোমরা বলো? আমিও বুঝতে পারিনি এটা কি ঘটেছে, কিন্তু একটা তো কিছু ঘটেছে, যেটা একজন পরিণত একজন মানুষকে, কোনো বাচ্চাকে না, একজন কোনো পরিণত মানুষকে একেবারে ঝাঁকিয়ে দিয়ে যেতে পারে, স্তম্ভিত করে দিয়ে যেতে পারে, এমন তো কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। আরেকটা গল্প, আরেকটা ঘটনা ইন্দ্রাণীর জীবনের, সেটা বলি। 1995 সাল, ইন্দ্রাণীর বাপের বাড়ি খড়দহতে, সেখানে ট্রেন লাইনের থেকে বাড়ির দূরত্ব খুব বেশি নয়। হঠাৎ করে খবর ছড়ালো যে ট্রেন লাইনের 4 নম্বর গেটে, আমরা যারা ট্রেনে যাতায়াত করি আমরা জানি 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 2.5 নম্বর গেটও থাকে, আমাদের ক্যান্টনমেন্টের ওদিকে 2.5 নম্বর গেটও আছে, তো এরকম গেটের নম্বর থাকে। তো 4 নম্বর গেটের কাছে একটি ছেলে সুইসাইড করেছে, সেটাও ছিল শীতকাল, এবং খুব ভোরবেলায় তখন ইন্দ্রাণী একটু হায়ার ক্লাস, যারা 11, 12 এবং গ্রাজুয়েশন যারা করছে তাদেরকেও পড়াতো, কেউ কেউ বাড়িতে এসে পড়তো,
আর কারুর কারুর বাড়ি ইন্দ্রাণী যেত পড়াতে। তো সেই রকম ভাবে কি হলো যে ওর সকাল বেলাতে বেশ সকাল সকাল বেরিয়ে যাওয়ার কথা একজন ছাত্র বা ছাত্রীর বাড়িতে, একজন স্টুডেন্টের বাড়িতে। ও তো সকালে ভোরবেলাতে উঠে চা টা খেয়ে পরিষ্কার টরিষ্কার হয়ে বেরিয়েছে। এবারে ও বেরিয়ে না ঠিক করেছে যে ওই ওই জায়গা দিয়ে ওই রেল লাইন ক্রস করে ওকে যেতে হবে। ও বলছে যে ও মনে মনে ভাবছে যে ওই জায়গাটা অ্যাভয়েড করে যাব, যেই জায়গাটাতেই ঘটনাটা ঘটেছে 4 নম্বর গেটটা অ্যাভয়েড করে যাব। বললো দাদা আমি কিচ্ছু বুঝলাম না, আমি গিয়ে দেখলাম যে আমি ওই 4 নম্বর গেটের ওই জায়গাতেই এসে পৌঁছেছি। আর ওই জায়গাতেই যে এসে পৌঁছেছি সেটা আমি বুঝতে পারলাম যে একটা স্লিপার, একটা চটি উল্টে পড়ে আছে রেল লাইনের ওপর কাত হয়ে। আমি বুঝলাম, আমার বোধ হলো যে যেই ছেলেটি গতকাল আত্মহনন করেছে এটা তারই একটা চটি উল্টে পড়ে আছে। বলে আমি এবারে ওই চটিটাকে বাইপাস করে আমি হেঁটে চলে যাব। এসে পড়েছি যখন ভুল করে এই জায়গাতে, কি করে ভুলটা হলো আমি জানি না, কারণ আমি তো সেই জায়গারই মেয়ে, তো আমি ওই জায়গা দিয়ে আমার তো ভুল হওয়ার কথা না, কিন্তু আমি ভুল করে ওখানে এসে পড়েছি। আমি ওটাকে এবারে এড়িয়ে আমি হেঁটে চলে যাব। বলে আমি না ওই চটিটা দেখেছি উল্টে পড়ে আছে, তারপরে আমার আর কিছু মনে নেই। মনে নেই মানে কি অজ্ঞান হয়ে গেছে? না, অজ্ঞান হয়নি। ও সোজা হাঁটতে শুরু করেছে। ওর একটি গলি পথে ঢোকার কথা ছিল, ও গলি পথে না ঢুকে ও না একটা সেই ভূতে পাওয়া মানুষের মতো হাঁটতে 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 খড়দহর মেন রোডে চলে এসেছে। এবং চলে এসে সেই মেন রোডের এক জায়গাতে একটি শিব মন্দির আছে। বললো আমার এর পরের যখন আমার জ্ঞানটা এলো তখন আচ্ছা মাঝে মাঝে আটকে যাচ্ছে কি আমার কথা? আমার কথা কি আটকে যাচ্ছে? নীলাঞ্জন বলছে একটু আটকে গেছিল। আমার কথা কি কোথাও আটকে যাচ্ছে? তোমরা মিস করেছো কোনো ঘটনা? এখন কি ঠিক শোনা যাচ্ছে? আচ্ছা, নীলাঞ্জন বলছো এখনো হচ্ছে, তবে ইউ ক্যান কন্টিনিউ। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করছি। কি হচ্ছে এবারে, সে বলছে যে আমি ওই চটিটাকে পেরিয়েছি এইটা আমার মনে আছে। তারপরে নেক্সট আমার যখন মনে আসছে আমি তখন নিজেকে দেখছি যে আমি খড়দা মেন রোডের ওপর দাঁড়িয়ে আছি একটা শিব মন্দিরের সামনে, এবং আমি আমি চোখটা খুলে প্রথম আমার শিবলিঙ্গটা দর্শন হলো। আমার শিবলিঙ্গটা দর্শন হলো প্রথম। এর মাঝখানে আমি যে এই লাইন ক্রস করে হেঁটে এসেছি এটা কিন্তু মানে আমার কিচ্ছু স্মরণে নেই। এবারে আমার যখন সম্বিত এসেছে, ইন্দ্রাণী বলছে আমি দেখছি যে আমার তলা, আমার শাড়ির তলাটা, আমার চটি জুতো তা একদম কাদায় লেপ্টে গেছে। মানে কি ছিল, ওই রাস্তার মাঝে না একটা বড় গর্ত ছিল, একটা পটহোল ছিল যেখানে কাদা মাটি এই সমস্ত ছিল। ও কিন্তু সেইটাকে না এড়িয়ে তার ওপর দিয়েই ও চলে গেছে, তার ওপর দিয়েই ও হেঁটে চলে গেছে। তো কিন্তু যখন মহেশ্বরকে দর্শন করেছে তখন ওই মহাদেবের মন্দিরের কাছে এসে ওর মধ্যে থেকে সেই ভাবটা একদম কেটে গেছে, এবং ও নিজেকে আবার কনসাস, সচেতন হয়েছে। ও পড়াতে গেছে ও, কিন্তু তারপরে ও ফিরে এসে বেশ অসুস্থ হয়ে পড়েছিল কিছুদিনের জন্য, দিয়ে ও আবার পরে সুস্থ হয়। তো এই
বিষয়টি কি ঘটেছিল এটাও কিন্তু আনএক্সপ্লেইনড। ইন্দ্রাণীর সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত দুটো ঘটনা আমি এতক্ষণ তোমাদেরকে বলছিলাম। কি ঘটেছিল সেই দিন যে ইন্দ্রাণী নিজের সম্বিত একেবারে হারিয়ে ফেলেছিল, ওই পথটুকু কি এমন ঘটেছিল সেটা কিন্তু আজও রহস্যাবৃত। আমরা সঠিক করে কেউ জানি না যে কি ঘটেছিল সেই দিন। এরকম ঘটনা ঘটতে থাকে জীবনে, আমাদের সকলকে অবাক করে দেয়, আমাদের যুক্তি তর্ক সব কিছুকে নস্যাৎ করে দিয়ে এমন ঘটনা ঘটে। এই যে অংশটা, এইটা আমি কিন্তু রেকর্ড করছি। লাইভের পার্টটা এর আগে আছে। অন্তর্জালের অসম্ভব গণ্ডগোলের জন্য আমি সম্পূর্ণভাবে লাইভটা চালিয়ে যেতে পারিনি, আমাকে ছেদ দিতে হয়েছে এই জায়গায়। ইন্দ্রাণীর দুটি ঘটনা তোমরা শুনলে, হয়তো তার মধ্যে বেশ কিছু জায়গায় কথাগুলো অস্পষ্ট বা আটকে গেছে। আজ আমার সঙ্গে আরেক অতিথির আসার কথা। আমরা সাধারণত একই স্ক্রিন শেয়ার করে আড্ডা দিই, একটা আদান প্রদান চলে ঘটনার। অন্তর্জালের কারণে সেটা সম্ভব হলো না। আমার এই ছোট্ট ভিডিওর টুকরোটি বলতে পারো একটি সেতু। এরপরে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে আমাদের অতিথি সোনালীর নিজস্ব লাইভ, যেটা আমাদের একসঙ্গে করার কথা ছিল। অন্তর্জাল যেহেতু মাঝখানে বিঘ্ন ঘটালো, সেহেতু আমরা আমি আমার অংশটায় সমাপ্তি টেনে বন্ধ করে দিলাম, আর সোনালী সেই জায়গা থেকে শুরু করলো। তো সোনালীর যে অংশটা আমার এই ভিডিওর ঠিক পরেই আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। অন্তর্জালের এই কার্যকলাপের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, যদিও এতে আমাদের কোনো হাত নেই। কি হচ্ছে ঠিক বলতে পারবো না, কিন্তু যান্ত্রিক ত্রুটি তো হতেই পারে। অতএব আমার অংশটা এবং সোনালীর অংশটাকে যুক্ত করলাম আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে, যাতে তোমাদের কন্টিনিউইটিটা থাকে। আমি অপ্রয়োজনীয় জায়গাগুলো এডিট করে বাদ দিয়ে দিয়েছি, তাতে তোমাদের শুনতে কোনো অসুবিধা হবে না। তাহলে এখন তোমরা শোনো সোনালীর মুখ থেকে, সোনালী সাহা বিশ্বাসের মুখ থেকে গল্প হলেও সত্যির পরবর্তী অংশ। আমি একটু মজা দিয়ে শুরু করি আজকে। মজা ঠিক বলা যাবে না, প্রথমে ঠিক মজা বলে মনে হয়নি বিষয়টাকে। আমি কিছুদিন আগেই দাদা বোধহয় লাস্ট উইক মানে হ্যাঁ এরকমই হবে, লাস্ট উইক কি তার আগের উইকে দাদা গল্প বলছিলেন, মানে ঘটনা বলছিলেন এবং আমি শুনছিলাম। তখন মানে সেই দিনকারই ঘটনা, আমার ছেলেকে আমি তার ম্যাথ টিউটরের বাড়ি থেকে আনতে গিয়েছি। কেমন, এবার ম্যাথ টিউটরের বাড়িটা হচ্ছে তোমার আমাদের এদিকে সন্তোষপুরের, মানে এই দিকটা যারা চেনেন তারা জানবেন যে ইস্টার্ন পার্ক বলে একটা এরিয়া আছে। তো সেখানে না ম্যাক্সিমাম সবাইকারই নিজেদের বাড়ি। পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছি, সুদীপটা কনফার্ম করে দিয়েছে, এবার আমি কমেন্ট দেখতে পাচ্ছি।
তো সেখানে সকলেরই না অলমোস্ট নিজেদের বাড়ি, আর বাড়িগুলো খুব সুন্দর, মানে কারো দোতলা কারো তিনতলা, আর প্রত্যেকের বাড়িতে গাছপালা, মানে এটা হতে পারে যে হয়তো মাটিতে গাছপালাগুলো নেই, টবের মধ্যে গাছপালা, আবার অনেকের মাটির মধ্যে গাছপালা, সেটাকেও তারা কিন্তু সাইড দিয়ে আর কি কংক্রিট করে দিয়েও খুব সুন্দর মেনটেন করে, খুব সুন্দর জায়গাটা। এইবারে কি হয়েছে, আমার ছেলের যে ম্যাথ টিউটর, ওনার বাড়ির প্রত্যেকটা বাড়ির মাঝখানে কিন্তু অনেকটা করে, মানে দুটো বাড়ির থেকে কিন্তু অনেকটা করে জায়গা ছাড়া, আর পাঁচিল দিয়ে বাউন্ডারি করা, ঠিক আছে। তো এবার ম্যামের বাড়িতে আমি ঢুকছি, ধরো ঢুকে মেইন গেটটা দিয়ে ঢুকে আবার অনেকটা জায়গা, সেখান থেকে ঢুকে আবার রাইট হ্যান্ড সাইডে ওনার মেইন রোডটা, ঠিক আছে। এবারে ওইখানটাতে পাইচারি করা যায়, মানে আমি ছেলের জন্য আমাকে ওয়েট করতে হয়, হয়তো উনি অনেকটা মানে অঙ্ক টঙ্ক করিয়েছেন, মানে আমার ছেলে তো বসে থাকে বেসিক্যালি, ফাঁকি মারে, তো ওই কারণে ওকে না করিয়ে ছাড়ে না, মানে টাইমের বেশি করান। তো আমি ওখানটাতে পাইচারি করি, কিন্তু ওখানটা না মানে চারদিকে আলো, ওই জায়গাটা না অন্ধকার, হ্যাঁ, মানে পাশে হচ্ছে ফ্ল্যাট, একটা ফ্ল্যাট আছে ম্যামের বাড়ির পাশে। এবারে আমি, এটা তো আমার ডেইলির ব্যাপার, মানে সপ্তাহে 2 দিন 3 দিনের ব্যাপার, আমি ওখানটাতে পাইচারি করি। তো আমি পাইচারি করছি, কতদিন পরে আসলে লাইভে, ইসরাতিমা বলছে হ্যাঁ হ্যাঁ অনেকদিন বাদে এলাম, আমার পরীক্ষা চলছিল না, আমি পরীক্ষা দিচ্ছিলাম, ক্লাস 8-এর প্রিপারেশন করছিলাম, তো ইউনিট টেস্ট 2 দিচ্ছিলাম আমি, বুঝেছো, তো ওই প্রিপারেশনের জন্য আমি আসতে পারিনি এতদিন। তো এবারে যেটা হয়েছে, আমি এরকম পাইচারি করছি, একবার ওদিকে যাচ্ছি আবার এদিকে আসছি, আর আমার কাজ তো হচ্ছে কানে যে ঠুলি লাগিয়ে গল্প শোনা সারাক্ষণ, আর সব শুধু তাই না, আমি খুব ভালো ভালো ইন্টারভিউও শুনি, তারপরে অনেক সময় স্পিরিচুয়ালিও শুনি, অনেক কিছু, ওরকমই কিছু একটা শুনছিলাম। এবার ওরকম গেছি, এবার যখন ব্যাক করেছি, আবার যাচ্ছি, যেতে যেতে হয় না আমরা এদিক তাকাই ওদিক তাকাই, এইরকম একটা তাকিয়েছি, এবার দেখছি মানে আমার বাঁ হাত আর ম্যামের বাড়ির ডান দিক হিসেব অনুযায়ী যে ফ্ল্যাটটা আছে, ওখানে না ফ্ল্যাটের মানে ওটা 3 তলা হবে, 3 তলার ফ্ল্যাটের এইদিকে একটা ব্যালকানি আছে, সাইড ব্যালকানি গুলো হয়, মানে ফ্রন্টে থাকে ব্যালকানি, অনেকে সাইডে ব্যালকানি থাকে, ওটা সাইডে ব্যালকানিটা, ঠিক আছে। তো সাইডের ব্যালকানি থেকে আমি দেখতে পাচ্ছি, মানে আমি যেটা দেখেছি প্রথমে সেটা তোমাদেরকে বলি আগে, যে দুটো পা ঝুলছে, সাইডের ব্যালকানিটা আবঝাবঝা দেখা যাচ্ছে, হালকা হালকা আলো, একদম অন্ধকার না কিন্তু হালকা হালকা আলো, আর এরকম দুটো পা এরকম ঝুলছে, দুটো সরু পা ঝুলছে কিন্তু, ঠিক আছে, বোঝো। এবার আমি তো এরকম স্টিল দাঁড়িয়ে গিয়েছি, আমি দেখছি দুটো পা ঝুলছে, ভাই আমার তো নড়াচড়ার ক্ষমতা নেই, আর ক্ষমতা নেই মানে কি, মানে খুব যে ভয় পেয়ে গেছি তাও না, কারণ পেছনে রাস্তা থেকে সাইকেল যাচ্ছে, মানুষজন হাঁটা চলা করছে, পেছনেও বাড়ি আছে, এমন তো নয় যে জনবিহীন একটা জায়গা, তা তো নয়। এবার ভাবছি কি দেখছি এটা, মানে এটা কি পসিবল, মানে এইরকম মানে ভূতেদেরও কি ভয়টাই নেই যে এরকম মানুষজনদের একেবারে মাঝখানে এসে তাকে দেখা দিতে হবে। এবার আমি উদ্ধার করতে পারছি না যে এই এবার এতটা, মানে বুঝতে পারছো, মানে কোমর থেকে যদি পাটা পর্যন্ত ঝোলে তাহলে ঠিক যতটা ঠিক ততটাই আমি দেখতে পাচ্ছি। এবার আমার মানে তার উপরে কিন্তু নেই কিছু, ভ্যানিশ, তাহলে আমার অবস্থাটা তখন ভাবো। এইবারে আমি তো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখছি পুরো বিষয়টা, তারপরে দেখছি দুলছে এটা এরকম ভাবে, পাটা আবার দুলছে, আমি কি বোকা, আসলে ওটা একটা চুড়িদারের পাগুলো কি হয়, সরু হয় না নিচটা, হ্যাঁ ওটা একটা চুড়িদারের প্যান্ট মেলা ছিল, বুঝেছো, মানে হয় না অনেকের ব্যালকানির সামনেটাতে দেখবে ওই ইয়ে করে রাখে, এরকম ডান্ডি মতো বের করে রাখে লোহার, ওখান থেকে আর কি জামা কাপড় মেলবার জায়গা করে রাখে, তো ওই রকম জায়গা করা, ঠিক আছে। ওখানে কি করেছে, এইরকম মানে দড়িতে না ঝুলি ওটাকে, ওই যে রডটাতে এরকম, মানে আমার সামনে ব্যাপারটা প্যারালালি, ঠিক আছে, ওইখানে ওরকম ভাবে কিভাবে ক্লিপ দিয়ে ফেলেছে, আর ওটা অমনি দুলছে, ঠিক আছে। প্রথমে দুলছিল না, একটু হাওয়া দিয়েছে তারপর দুলছে, প্রথমে তো স্ট্রেট এরকম ছিল,
এবার আধা অন্ধকার আধা আলোতে আমি ওইরকমই দেখেছি, বলো আমার কি দোষ। সুদীপ্তা বলছে কিন্তু একটাই প্রশ্ন, বাংলা পরীক্ষা কেমন হলো? ওটার খাতা যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ মানে বলতে পারছি না যে কি হলো, কি পেরেছে কি পারেনি, মানে খুবই দুর্দশা। মানে এটা লজ্জার বিষয়, মানে আমি হয়তো ওই জন্য বলি আমি হয়তো ইয়ে করতে পারিনি, ওকে খুব একটা ইন্টারেস্ট মানে ক্রিয়েট করতে পারিনি ওর মধ্যে বাংলা নিয়ে। আগে কিন্তু করতো ছোটবেলা, এখন কি হয়েছে জানি না, এখন কোনো পড়াশোনাই করতে যায় না, বাংলা তো আরোই চায় না ছাড়ো। তো এবার হচ্ছে আমি যখন ওটা বুঝলাম যে ওটা কি, তখন তো অ্যাজ ইউজুয়াল নিজেকে খুবই বোকা মনে হলো, কিন্তু যখন আমি দেখেছি তখন আমার জায়গায় যে কেউ থাকলে ওটা চমকাতো, মানে কি বলবো, খুবই অদ্ভুত। তো সেম হিয়ার সুদীপ্তা বলছে। পলাশ বলছে বেশ ভালো লাইভ দি, আর বলিস না, বেশ ভালো লাইভ তো জয়েন করলাম আমি একা একা। দাদা আর একবার চেষ্টা করো না আসার, যদি পারো আসতে। আজকে একটু অন্যরকম ভাবে চমকানোর কথা ভাবছিলাম আমি আর দাদা। দাদা আজকে একটু ভূতের মতো সেজে এসেছিল, মাথায় কি সব পরে টরে, বেশ ভালো হতো। দাদা একবার চেষ্টা করো যদি পারো আসতে। তো যাই হোক, এটা একটা মজার ঘটনা বললাম, মজাই বটে, মানে প্রথমে ভয় লেগেছিল কিন্তু আলটিমেটলি তো মজাই। আচ্ছা, এবার আমি একটা আধা ভুতুরে, সৌম্যদা বলছেন হ্যাঁ আধা ভুতুরে, এবার আমি একটা একটু বেশ ভয়েরই ঘটনা বলি। এটা আমার মামার ঘটনা। মামার ঘটনা বলতে আমি এর আগে পাতিপুকুর, দমদম পাতিপুকুরের কথা বলেছিলাম, যেখানে আমার দিদা তার দিদির শ্বশুর বাড়িতে থাকতেন। সেখানে দিদির শ্বশুর বাড়ি বলতে দিদি একাই থাকতেন, মানে ওনার তো হাজবেন্ড মারা গিয়েছিলেন, ওনার 3 ছেলেকে এবং 3 ছেলেকে নিয়ে একা থাকতেন। তো সাথে আমার দিদার যে মা উনিও থাকতেন, আমার দিদাও থাকতো। দিদা ওই দিদির কাছে থেকেই নার্সিং ট্রেনিং করেন, এবং ওই দিদার যে দিদি উনিও নার্স ছিলেন, টিবি হসপিটালের নার্স ছিলেন উনি। দিদা ওখানে থেকেই দিদার সবকিছু আর কি। তো যেটা হয়, ওই দিদাকে নিয়ে ঘটনা, সুদীপ্তার আর হাসি থামছে না, সুদীপ্তা ভুক্তভোগী আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো এবার যেটা হয় সেটা হচ্ছে মামা মানে ওই দিদার যে দিদি মেজদি আর কি, দিদার মেজদির যে 3 ছেলে, 3 ছেলের মধ্যে বড় ছেলে দুর্গাপুরে খুব ভালো একটা জায়গায় কাজ করতেন, আর ছোট ছেলেও ওইখানেই ওই বড়দার সাথেই থাকতেন। মাঝখানের যে ছেলে, আমি ওনাকে মামা বলেই ডাকতাম কারণ আমারও সম্পর্কে মামাই হয়। গুড ইভিনিং মধুরিমা দাস এসছেন, জয়েন করেছেন, থ্যাংকস ফর জয়নিং। গুড ইভিনিং টু অল। তো এবার মাঝের যে ছেলে, ওই মানে আমার দিদার মেজদির মাঝখানের যে ছেলে, সেই ছেলে কিন্তু ওখানেই থাকতেন, এবং যখনকার কথা আমি বলছি তখন ওই মেজদি কিন্তু মারা গেছে। উর্মিদি, হ্যাঁ সোনালি উর্মিদি কোথায় চলে গেছে, যাই হোক। এবার মানে আমাদের আজকে এমন ভজকটাটা হলো না আমার জন্য, মানে আমি তো কি বলবো, মানে আজকে আমি হঠাৎ দেখলাম আমি একটু সময় বার করতে পারছি, তাও এক জায়গা থেকে এসেছি জানো, অর্ধেক নেমন্তন্ন খেয়ে এসেছি দৌড়াতে। আমার তো উঠলো বাই কটক যাই, দাদাকে বললাম দাদা আজকে এরকম একটা করলে হয়, দাদাও তো সবসময় হ্যাঁই বলে, দাদাও হ্যাঁ বললো, আমিও মানে এসে একদম ভজকট করে দিয়েছি সবকিছু। যাই হোক, তো এইবারে যেটা হলো, আমি যে সময়কার কথা বলছি তখন ওই দিদা মারা গেছেন, মানে আমার দিদার যে মেজদি মারা গেছেন। তো সেই সময় যথারীতি আমার দিদাকে এসে কিছুটা হাল ধরতে হয়েছে, কারণ ছেলেরা তখন সবাই অবিবাহিত, তো কাজটা যাচ্ছে আর কি এরকম। তো তখন আমার মামাও এসছে, তারপরে আমার মা মাসি সকলে এসে, মোট কথা
হ্যাঁ, এই হলো আমাদের পারিবারিক টান গো, ঠিক ঠিক। তো মোটামুটি নিজেদের ক্লোজ আত্মীয় স্বজন যারা, মোটামুটি সবাই এসেছেন। আর ওই মেজ দিদার বাড়ি, মেজ দিদাই বলি, আমার দিদার যে মেজ দিদার বাড়িটা কিন্তু বেশ বড় ছিল। হ্যাঁ, পাতিপুকুরে তখন আমি জানি না ওই অঞ্চল থেকে তোমরা কেউ বিলং করো কি না। আমার দেখা, কারণ আমি তো ছোটবেলা ওই বাড়িতে খুব যেতাম, কারণ আমার দাদুরও ওই পাড়াতেই বাড়ি ছিল। মানে দাদুর যে বসত বাড়ি, পুরোনো বাড়ি, সেটাও যেহেতু ওখানে ছিল, তো পাতিপুকুরে যেহেতু আসা যাওয়া লেগেই থাকতো, তাই আমি দেখেছি। মাটির বাড়ি ছিল, ওই মাঝখানটা চাতাল, আর চার দিক থেকে বাড়ি যেরকম হয় ওই রকম ভাবে বাড়ি ছিল, অনেকগুলো ঘর ছিল জানো তো। তো সব আত্মীয় স্বজনরা নিজেদের মতো করে শুয়েছে টুয়েছে। তখন কিন্তু অলরেডি কাজ হয়ে গেছে, মানে তখন আত্মীয় স্বজনরা রয়েছেন। তার কারণ বড় ছেলে ছোট ছেলে তারা তো আস্তে আস্তে দুর্গাপুর চলে যাবে, এই ছেলে একা থাকবে, এ কতদিন একা থাকবে, এর একটা মানে থাকা খাওয়ার ব্যবস্থা বা কোনো হেল্পিং হ্যান্ড দিয়ে যেতে হবে, একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে যেতে হবে। যেহেতু আমার দিদা ছিলেন, মানে ওই মামার তো মাসি হন আমার দিদা, অন্যান্য যে মানে রিলেটিভরা ছিলেন তারাও একটু কনসোল করার চেষ্টা করছেন, একটু সঙ্গে থাকছেন যে হ্যাঁ আর কটা দিন ধাতস্থ হোক, ওকেও তো একা থাকতে হবে, একা এখানে সার্ভাইভ করতে হবে, এই রকম একটা ব্যাপার। এইবারে আমার মামার সাথে ওই মামার, মানে যে মাঝখানের যে মামার খুব ভাব ছিল ছোটবেলা থেকে। তো ওরা দুজন একসাথে শুতো ওখানে। তো তখন না মানে মামার বক্তব্য অনুযায়ী মাঝে মধ্যে বেশ কয়েকদিন মামার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখছে ওই মামাও কিন্তু জেগে আছে, বা উঠে জল খেতে যাচ্ছে, বা টয়লেট থেকে এলো, এরকম। মামা ভাবে বাবা রোজই যখনই আমার ঘুমটা ভেঙে যায় তখনই দেখি ওই দাদা জেগে আছে, মানে মামার থেকে একটু বড় ছিল ওই মামা, যে এই দাদা জেগে আছে, কি ব্যাপার। তো মামার মনে হয়েছে অতটা আমল দেয়নি। এবার তো সব কাজবাজ মানে সব হয়ে গেছে, আস্তে আস্তে আত্মীয় স্বজনরাও চলে যাচ্ছেন, সবকিছু হয়ে যাচ্ছে, এবার দিদাও চলে আসবেন, এরকম একটা ব্যাপার। তখন মামাকে দিদা বলল তুই আর কটা দিন ওর সাথে থেকে যা। ওই মামার নাম ছিল স্বপন, মাঝখানের যে মামা, ওই মামার নাম ছিল স্বপন। তো আমি সপু মামা ডাকতাম, তো আর সবাই সপু ডাকতো। তুই সপুর সাথে কিছুদিন থেকে যা, ও একদম একা একা থাকবে, তুই কটা দিন বাদে আয়, আমার মামাকে বললেন আমার দিদা। তো ঠিক আছে, আরো দু একজন আত্মীয় স্বজন হয়তো ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। আমার দিদা তো চলে এসছেন আসানসোল, কারণ এখানে তখনও মানে কি বলবো, আমার মা তারপরে মাসি এদের স্কুল আছে। মামা তখন যে খুব বড় সেটা নয়, তবে এদের থেকে তো একটু বড়। এইবারে যেটা হয়, মোট কথা বাড়িতে দু একজন ছড়িয়ে ছিটিয়ে আত্মীয় স্বজন আছেন, আত্মীয় আছেন, আর মামা ওই সপু মামার সাথে থেকে গেল। এবার যখন বাড়ি একটু খালি, একদিন রাত্রেবেলা মামা ওই সপু মামাকে প্রশ্ন করে যে আচ্ছা দাদা ব্যাপারটা কি বলো তো, আমি এতদিন ধরে আছি, মানে অনেক দিন হয়ে গেছে তো ততদিনে, বুঝেছো, এতদিন ধরে আছি আমি, রাত্রেবেলা প্রত্যেক দিন আমার একবার দুবার করে ঘুম ভাঙে, তখনই দেখি তুমি জেগে আছো, মানে কি ব্যাপার, মানে তুমি জেগে থাকো কেন এরকম। আর ওনাদের কিন্তু পৈতে ছিল, মানে এটা আগের থাকতে বলে রাখি, কারণ আমার দিদা মানে আমার দাদু কিন্তু ক্ষত্রিয় এদেশি, আর আমার দিদা হচ্ছে একেবারে বরিশালের বাঙাল ফ্যামিলি থেকে বিলং করে, এবং ব্যানার্জি ব্রাহ্মণ। তো আমি এর আগেও বলেছি ওই যুগে আমার দিদা দাদুর কিন্তু লাভ ম্যারেজ ছিল। তো বুঝতেই পারছো, দিদার দিদি মেজদি, ওনার তো লাভ ম্যারেজ ছিল না, ওনার তো ব্রাহ্মণ পরিবারেই বিয়ে হয়েছিল। তো কাজেই ওই মামাদের কিন্তু পৈতে টইতে সব ছিল। এবারে আমি তো ঠিক নিয়মটা জানি না এনাদের, যে শ্রাদ্ধ শান্তি হওয়ার কতদিন পরে পৈতে ধারণ করা যায়, বা শ্রাদ্ধ শান্তির সময় পৈতেটা খুলে রাখা হয় কিনা, আমি কিন্তু এত কিছু জানি না। কিন্তু ওই সময় ওনার পৈতে ছিল,
এইটুকু আমি জানি। এটা দাদা, চৈতিদি বা তোমরা এখানে যারা ব্রাহ্মণ মানুষরা আছো তারা এটা ভালো বলতে পারবে, আমি জানি না। চৈতিদি বলছে আমি না আজকাল দেখতে পাই না, চোখে দেখতে পাই না চশমা ছাড়া, খুব অবস্থা খারাপ। কি চোখ মিলানো বাড়ি বলে বড় ঘর এক উঠোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইবারে শ্রাদ্ধের সময় কিন্তু পইতে পড়তে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওই জন্যই বললাম আমি জানি না যে ওই শ্রাদ্ধের সময় পইতেটা খুলে রাখতে হয় নাকি পড়তে হয় নাকি খুলে রেখে পরে আবার পরে, এটা আমি জানি না। কিন্তু যেই সময়কার কথা বলছি তখন ওনার কিন্তু পইতে আছে, এটা আমাকে মামা বলেছিল। তাহলে মিলে গেল, মানে পরে নিশ্চয়ই ওটা কন্টিনিউ হয়, এরকম কিছু একটা ব্যাপার আছে। কারণ মামা আমাকে এটা মনে করে বলেছিল যে দাদার কিন্তু তখন পইতে ছিল, সপুদার কিন্তু তখন পইতে পড়া ছিল। তো বলছে কি ব্যাপার, যখনই দেখি তুমি উঠে থাকো, তুমি কি করো রাতে, তুমি কি সারা রাত জেগে থাকো, তোমার কি ঘুম আসে না, এরকম নানা রকম প্রশ্ন করছে। তো প্রথম দিন এড়িয়ে গেছে, না আমার ঘুম আসে না, ও দেখ আমি তো ওই তো টয়লেটে গেছিলাম, আমি তো একটু জল খেতে উঠেছি, এইরকম। তারপরে মামা বলছে না আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, নতুন পইতে। আচ্ছা, পরে আবার একটা নতুন পইতে পড়তে হয়, বেশ। মোট কথা তার মানে ওনার পইতে ছিল, এটা ঠিক। এইবারে পরে তো আরো 2-1 দিন পরে মামা চেপে ধরেছে, তখন সপু মামা বলছেন যে জানিস তো তোর কেন ঘুম ভেঙে যায়, কারণ তুই একটা ডিস্টারবেন্স ফিল করিস, সেটার জন্য তোর ঘুমটা ভেঙে যায়। বলে ডিস্টারবেন্স ফিল করি মানে, আমি তো কিছু বুঝি না, আমার ঘুম ভেঙে যায় শুধু, কিরকম একটা হয় ঘুমটা ভেঙে যায়। বলে সেটাই তো বললাম, তুই ডিস্টারবেন্স ফিল করিস তাই তোর ঘুম ভেঙে যায়। তো মামা বলছে কেন, বলছে জানিস তো মা আসে রোজ, পুঁইতে পড়ে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিকই বলেছি, ওই একই কথা বারবার ঠিকই বলেছি যে যেই সময়কার কথা সেই সময় ওনার গায়ে ওনার শরীরে পইতে ছিল। তো মানে মা আসে মানে মাসি আসেন রোজ, মেজমাসি রোজ আসেন, কি বলছো তুমি? বলে কি হ্যাঁ আসেন, তোর যদি সাহস থাকে তাহলে আজকে রাতে তুই ঘুমাবি না, তুই একদম দেখতে পাবি, আমি যদি দেখতে পেয়ে থাকি তাহলে তুইও দেখতে পাবি। বলে ধুর তুমি ভুল দেখেছো বা তোমার মন খুব খারাপ। আর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেক ছোট বয়সে, মানে হয়তো ওনার যে ছোট ছেলে তিনি যখন, সরি আমি না একটু ভুল বলেছি, সপু মামা নয়, উনি রতু মামা, মানে তপন রতন স্বপন, হ্যাঁ মাঝখানের জন রতন, তো ওনাকে রতু মামা ডাকতাম, রতু দা ডাকতো বাকি সবাই, বা রতু ডাকতো। একদম ছোট জনের নাম স্বপন ছিল, সপু ডাকতো, উনি রতু। একটু কারেকশন করে দিলাম, ভুলে গেছিলাম নামগুলো। তো যেহেতু এই 3 ছেলের পর একদম যে ছোট ছেলে স্বপন বা সপু মামা, উনি হওয়ার পরপরই না, উনি হয়নি, মেজ দিদা মানে কনসিভ করেছেন, তারপরেই ওই দাদু কিন্তু মারা যান, মানে উনি সেই সময় বিধবা হন। তাহলে কত বছর আগে মানে সকলে পিতৃহারা হয়েছে, বুঝতেই পারছো। মানে সপু মামা একদম যে ছোট মামা, উনি তো বাবাকে দেখতেও পাননি। আর বাকি যারা দেখেছিলেন বড় যে তপু মামা, তার অনেকটা মনে আছে বাবাকে, মাঝখানের জনের আধো আধো মনে আছে রতু মামা। তো তার তখন থেকে যেহেতু মাই দেখে শুনে বড় করেছে বাচ্চাদের, এবং ওনার একটা দারুণ স্ট্রাগল ছিল, যদিও এই ঘটনার সাথে তার কোনো লিঙ্ক নেই, কিন্তু বলতে গিয়ে যেহেতু চলে আসছে, না বললে আর কি ভালো লাগবে না, আমার ভালো লাগার জন্য বলছি, কারণ আমি স্ট্রাগলের গল্পটা জানি। তাই যে ওই ছোট ছোট মানে সবে তো, আর একজন তো সবে ভূমিষ্ঠ হলো ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে, তখন ওনার শ্বশুর বাড়িতে ওনার শ্বশুর শাশুড়ি সকলে জীবিত, ভাসুর এরা সকলে জীবিত। সেই অবস্থায় উনি ডিসাইড করেন যে উনি আরো পড়াশোনা করবেন, তখনকার দিনে বহু বছর আগের কথা বলছি। উনি ডিসাইড করেন উনি পড়াশোনা করবেন এবং উনি চাকরি করবেন। কারণ হচ্ছে আমার দিদার যে বাবা ছিলেন উনি বাংলাদেশে ডাক্তার ছিলেন, হ্যাঁ, তো তার সন্তানরা পড়াশোনা জানবে না বা কিছু সেরকম তো ব্যাপারই নয়, কিন্তু যেহেতু সেই সময় একটু আগে আগে বিয়ে দিয়ে দেওয়া হতো, ওনারও বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওনার মাথাটা খুব ভালো ছিল, উনি নাকি যতদিন পড়াশোনা করেছেন মানে খুব ভালো স্টুডেন্ট ছিলেন উনি।
তো ওনার তখন মনে হয় যে আমি এইরকমভাবে ঘরের মধ্যে মানে শ্বশুর শাশুড়ি বা ভাসুর এদের আশ্রিতা হয়ে থাকবো না, আমি নিজের আইডেন্টিটি তৈরি করব। অত বছর আগে মানে উনি এরকম ছিলেন। আমি তো ওনাকে দেখিনি, ওনার কথাই শুনেছি, এবং আমি আমার দিদাকেও দেখেছি অনেকটা এরকমই। তো বুঝতে পারি বোনদের মধ্যে বেশ কিছু সিমিলারিটিস তো থাকবেই। তো উনি কিন্তু মানে ওই ছোট বাচ্চা হয়েছে তখন থেকে উনি যোগাযোগ করেছেন কি উনি যদি নার্স হতে চান, আয়া নয় কিন্তু নার্স, হ্যাঁ, অনেক পড়াশোনা করতে হবে সবটা জেনে শুনে, এবং উনি পড়াশোনা করেন, পড়াশোনা করে পরীক্ষা দিয়ে উনি কিন্তু টিবি হসপিটালে যে জয়েন করেছিলেন, প্রথমে হয়তো এদিক ওদিক ওনাকে কিছু ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু উনি যে জয়েন করেছিলেন তারপর থেকে কিন্তু উনি আমৃত্যু এই টিবি হসপিটালেই কাজ করে গেছেন। তো এটা ওনার স্ট্রাগলের গল্প। তো যেহেতু মা মানে ছোট থেকে মাই সব তাদের কাছে, তো তাদের মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। তোমার মামা বলেছে যে তোমার নিশ্চয়ই মন খারাপ করছে মাসির জন্য খুব, তাই তুমি এসব ভুলভাল বলছো বা তুমি মানে হ্যালুসিনেট করছো, মাসিকে ভুল দেখছো তুমি, তোমার মনে হচ্ছে। বলছে না, বিশ্বাস কর তুই, আমি যদি দেখি তাহলে তুইও দেখতে পাবি। মা না কিরকম একটা ধোঁয়া ধোয়ার মধ্যে আসে, একদম এরকম মামাকে বলছে, মা না কিরকম একটা ধোঁয়া ধোয়ার মধ্যে আসে, আর তারপরে দেখবি কি হয়, কিন্তু তুই ভয় পাবি না। এইবারে অদ্ভুত ঘটনা দেখো, আমি বলছি, আমি জানি না তোমরা এটার কি ব্যাখ্যা দেবে, আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই, এবং আমার মামাও বলতে পারেনি যে বিষয়টা আলটিমেটলি কি হয়েছিল। মামা জেগে থাকে রতু মামার কথা অনুযায়ী, এবং ধরো এই খাট, তো খাটের এপাশে একটা জানালা, হ্যাঁ, আর এপাশে জানালা, আর এপাশে একটা জানালা সোজাসুজি একটা দরজা, যেখান থেকে কিন্তু উঠোন থেকে ঢোকা যায় ঘরের মধ্যে, ঠিক আছে। এখন সদর দরজা মানে মেইন গেট যেহেতু বন্ধ, সেহেতু কিন্তু সেই সময় তার এত চোর ডাকাতের উপদ্রব, মানে চোর ছ্যাঁচড়, ডাকাতি হয়তো অনেক জায়গায় হতো, কিন্তু ওই ছ্যাঁচড়া চোর টোর এসবের তো এত উপদ্রব ছিল না। গরমের দিনে অনেকেই চাতালে টাতালেও শুতেন, সবাই ঘরের দরজা অনেক সময় বন্ধও করতেন না, এইরকম একটা সিচুয়েশন। এবং মামা কিন্তু চোখ টেনে জেগে থাকে। মামা বলছে আমার ঘুম চলে আসছে, ঘুমিয়ে পড়বো, তাও আমি চোখ টেনে জেগে আছি, আর ভাবছি রতুদা আমার সঙ্গে এরকম মজা করলে। এদিকে কিন্তু রতুদা ঘুমোচ্ছে, হ্যাঁ, সেদিন কিন্তু রতুদা ঘুমোচ্ছে আর আমি জেগে আছি। তারপর একটা সময় দেখলাম যে রতুদা একটু এপাশ ওপাশ করছে। এরপরে মামা যেটা দেখলো, বলে আমি জানি না তুই আমার কথা বিশ্বাস করবি কিনা, মামা দেখলো যে সত্যি মনে হলো ওই আমরা ধুনো ঠুনো দিলে যেরকম ধোঁয়া বেরোতে থাকে, হঠাৎ যেন কোথা থেকে ধোঁয়া এলো একরাশ, ঠিক জানলাটার ওই, আর তখনকার দিনে মাটির যে দেওয়ালগুলো হতো ওর মধ্যে জানো তো ওই কিরকম ভাবে যেন ওই মানে শিক ঠিক থাকতো না, মানে মোট কথা এরকমই থাকতো, কিন্তু লোহার শিক থাকতো না, কাঠ দিয়ে তার উপরে মাটির প্রলেপ দিয়ে যাই হোক এরকম কিছু একটা থাকতো, কিন্তু খুপড়ি না কিন্তু, হ্যাঁ, ওটা ভেবে একদমই ভুল করো না যে গ্রামের বাড়িতে যেরকম খুপড়ি জানলা থাকতো তা না, বড় জানালা, মানে বেশ বড় জানালা ছিল কিন্তু। তো মামা দেখছে মানে এক রাশ ধোঁয়া, যেন ওই পাশ মানে ওই যে জানলাটার পাশ দিয়ে যেন কেউ ধোঁয়া ছেড়েছে, ধুনো টুনো নিয়ে এসে ওখান থেকে যেন ধোঁয়া আসছে এরকম ভাবে। মামা বলছে যখনই দেখেছি ধোঁয়া, সুজা বলছে উপস্থিত, হ্যাঁ ওয়েলকাম, হ্যাঁ, এবার যখনই দেখছি যে ধোঁয়া, বলে আমার তো আত্মারাম খাঁচা হয়ে গেছে, যে না জানি এবার কি দেখবো। এবার সত্যি মামা বলছে আমি দেখছি ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, মানে জানলার সামনেটা না ধোঁয়ায় ভরে গেল একদম। এবং আমি দেখছি, এবার মামা বলছে তুই ভাব আমি আর রতুদা যে ওই বাড়িতে একা আছি তা নয়, আর ওই বললাম না ছড়িয়ে ছিটিয়ে 2-1 কি 3 আত্মীয়া রয়েছেন, মানে ছেলেগুলোকে একটু দেখভাল করার জন্য, বলছে তারা তো অন্য ঘরে ঘুমোচ্ছে। এবার ধোঁয়া, এবং আস্তে আস্তে মামা বলছে আমি দেখছি পুরো মেজো মাসি। বলছে কিন্তু তুই সেটাকে বলতে পারবি না যে একটা সলিড শরীর, সেটা নয়, বলে আমি যে সেদিন কি দেখেছিলাম, আমার পরে মামা বললো যে পরে আমার মনে হচ্ছিল আমাকে বোধহয় কেউ ম্যাজিক করেছে, মানে ম্যাজিক
করলে আমরা অনেক কিছু দেখাই না, ম্যাজিক করে এটা হয়ে গেল ওটা হয়ে গেল। মামা বলছে পরে আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় ম্যাজিক দেখেছি, আমাকে ওদের কোনো একটা ম্যাজিক শো দেখানো হচ্ছিল। হ্যাঁ ওই রকম। মামা বলছে পুরো সলিড নয় শরীরটা, কিন্তু এই যে ধোয়ার মধ্যে ওনাকে পুরো বোঝা যাচ্ছে যে ওটা উনি, ওটা মেজো মাসি। কেন দেখো বোঝা যাচ্ছে, এক তো সকলের একটা আইডেন্টিটি থাকে আমরা যাদেরকে খুব কাছ থেকে চিনি, আর মেজো দিদা না অনেক কম বয়সে বিধবা হয়েছিলেন, তো তখন থেকে উনি ওই সাদা শাড়ি পরতেন, সরু ইঞ্চি পাড়ের শাড়ি পরতেন, ওই রকম শাড়ি পরা। আর উনি কোনোদিনও সাদা মাটা শাড়ি পরেননি, যেরকম মা ঠাকুমার আগেকার দিনে সাদা মাটা শাড়ি পরতো বাড়িতে, উনি বাড়িতেও এইভাবে প্লিট করে শাড়ি পরতেন সবসময় নাকি। ওই রকম ভাবে জানলার দিকেই তাকিয়ে তাকিয়ে আসছেন, এবং ওনার একই চেহারা, যেমন উনি চশমা পরতেন সেরকম চশমা পরা। বলছে আমি নড়তে চড়তে কিচ্ছু করতে পারছি না, ওটা শালকাঠের জানালা মনে হচ্ছে, হতে পারে রে সুজা, হতে পারে। আমি তো কখনো সামনে থেকে অমনি দেখিনি, তবে মানে মামার কাছে শুনেছি, দিদা দাদু সকলের কাছেই শুনেছি, কিন্তু ওগুলো তো মেইনলি আমরা দেখি না, গ্রামের বাড়িগুলোতে যে ছোট ছোট খুপড়ি মতো জানলাগুলো হয় ওগুলোতে থাকে, কিন্তু মামার কাছে দিদার কাছে শুনেছি যে মেজো দিদার বাড়িতে অনেক বড় বড় জানালা ছিল, মানে পরবর্তীকালে তো অনেক ভাঙচুর করা হয়েছিল, তো কাজেই আমি যখন দেখেছি ওগুলোকে, আমি আর ওই মানে আগের অবস্থাটাতে দেখিনি। আমিও ওই বাড়িতে প্রচুর গেছি এসেছি, কিন্তু আমি আর আগের ওই অবস্থাটাতে দেখিনি, কারণ তখন কিছু জায়গা কংক্রিটের হয়ে গেছিল, ধর দুটো তিনটে ঘর হয়তো ওরকম ছিল, কিন্তু জানালাগুলো আর ওরকম ছিল না, মানে অনেক এদিক ওদিক হয়েছিল, বুঝেছিস তো, কাজেই আমি সচক্ষে ওটা দেখিনি। তবে তুই যেটা বলছিস সেটা হতে পারে। হ্যাঁ এটা তো আত্মা মনের জোরে নিজের চেহারা সৃষ্টি করতে পারে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না, দাদা সেটাই বলে। হ্যাঁ হ্যাঁ বেশিক্ষণ স্থায়ী হয় না, কিন্তু ওটাই মামা বলছে যে তবে মামা যে এক ঝলক দেখেছে সেটাও কিন্তু না, মানে এক ঝলক দেখলে অনেক সময় আমাদের মনে হয় যেহেতু আগে থেকে বলে রেখেছিল মেবি ওটাও মামা হ্যালুসিনেট করেছে। না, মামা বলছে আমি ভালো করে দেখছি চোখে যে মেজো মাসি এরকম জানলা দিয়ে এরকম ভাবে তাকিয়ে তাকিয়ে জাস্ট ভ্যানিশ, আর দেখতে পেল না। বলছে এইবারে আরো অবাক হওয়ার পালা। বলছে আমি তো পুরো মানে মামার তো আর নড়তে চড়তে পারছে না, এবারে পাশে যে রতু মামা শুয়ে আছে, রতু মামা তার আগে উস্কুস উস্কুস করছিল বললামই, মামা টের পেয়েছে। এবার রতু মামা আস্তে আস্তে মানে মামার পা বা গায়ের কোনো একটা অংশ মানে এরকম ভাবে মানে চাপ দিচ্ছে, ঠেলছে, ঠিক আছে। এবার মামার তো নড়াচড়ার ক্ষমতা নেই। এইবার আরো অবাক হওয়ার পালা। শোনো, দরজাটা তো খোলা ওদিকে, এদিকে মানে মামা বলছে আমি তখন ভাবছি যে মেজো মাসি কোন দিকে চলে গেল, মেজো মাসি কি ঘরে ঢুকবে, কিছুই বুঝতে পারছে না। মামা বলছে মানে মামা তখন বুঝতে পারছে না মানে মামা কি আছে আদৌ না নেই। মামা বলছে আমি কিরকম হালকা হয়ে গেছি, মনে হচ্ছে ভাসছি, কি হচ্ছে বুঝতে পারছি না। এইবারে দেখছে মেজো দিদা ঘরে এসছেন, ঘরে ঢুকেছেন, মানে ওই যে চলে গেল দেখলো, সেটার পরে অনেকক্ষণ কিন্তু আর কিছু নেই। তারপরে দেখছে এদিকে কিন্তু ওই রতু মামা কিন্তু অমনি এমনি করেই যাচ্ছে মামাকে, একটু বাদ বাদ এরকম করছে। মামার তো আর গলা দিয়েও আওয়াজ বেরোচ্ছে না যে হ্যাঁ আমি জেগে আছি বা কিছু, বা আমি দেখেছি, নাথিং, মামার কিছু মানে অবস্থায় নেই মামা। এইবার মামা তারপরে দেখছে মেজো মাসিকে আবার ঘরের মধ্যে, মানে ওই মেজো দিদা ঘরের মধ্যে। এবারে ওই ঘরে যে খাটটা ছিল সেটা ছিল পুরোনো দিনের যে পালঙ্ক হয় সেই পালঙ্ক, নর্মাল খাট নয়, মানে ওই মাথার দিকে এই রকম নানা রকম কারুকার্য করা, পায়ের দিকটাও অনেকটা উঁচু কারুকার্য করা, ওরকম। ঠিক পায়ের দিকে এসে দাঁড়িয়ে আছে, একদম নিষ্পলক দাঁড়িয়েছে। মামা বলছে, মামা তো এরকম চোখটাকে আধবোজা করে দেখছে। মামা বলছে তখন আমি মনে হচ্ছে আমি মরেই গেছি, পুরো আমি মরে গেছি, আমি আর বেঁচেই নেই। এইবার মামা বলছে এবার আমি দেখছি আমাদের খাট যে ঠিক যেরকম ভুলভুলাইয়াতে হয়েছিল, এক হাতে খাট ধরে তুলে দিয়েছিল মনে আছে বিদ্যাবালান, অমনি উনি যে তুলছেন এভাবে সেটা কিন্তু মানে মামা বলছে যে সেটা কিন্তু আমি
ওভাবে বুঝতে পারছি না যে মেজমাসি এরম ভাবে ধরে খাট তুলছে, সেটা না, খাট পায়ের দিকটা এরম উঠে যাচ্ছে ওপরে, আর মেজমাসি দাঁড়িয়ে আছে। বলছে আমাদের পা পুরো এরকম হয়ে গেছে, আমার পা পুরো এরকম উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি, এবং খাটের সাথেই পাটা উঠেছে, আমার পা শুধু শুধু ওঠেনি। এইবারে ওটা হচ্ছে, এবং হওয়ার সাথে সাথে দাম, মানে খাটটা দাম করে পড়ে গেল, ঠিক আছে, এবং সাথে সাথে মেজদিদাও ভ্যানিশ, নেই। মামা বলল তারপর আমার আর কিছু মনে নেই, মানে আমি কি জেগেছিলাম না মরে গেছিলাম, আবার আমার আত্মা ভেতরে ঢুকেছিল আমি জানি না, নাকি আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অনেক ভোর ভোর নাকি সেদিন মামার ঘুম ভেঙেছিল, এবং মামা উঠে দেখছে রতু মামা বসে আছে চুপচাপ মামার দিকে তাকিয়ে। হ্যাঁ, তারপর বলছে আমি কি তোকে খুব ভয় দেখালাম, রোজ জানিস তো এরকম হচ্ছে, আর ঠিক যখন ওই খাটটা নামায় তারপরেই তুই জেগে যাস রোজ, সেই অস্বস্তিতে তুই রোজ জেগে যাস। এবার দেখো আমি তোমাদের এবার একটা কথা বলি। ওরে বাবা কি অদ্ভুত বলছে। হ্যাঁ, এবার আমি তোমাদের একটা কথা বলি। আচ্ছা, সৌম্যদার কথাটা একটু পড়ে নি। আছে গো সোনালি, কেউ কোথাও যায় না জানতে, শুধু শরীরটাই যায়। আসল মন সমৃদ্ধি আত্মা যেটা আসল, সে কোথাও যায় না জানো তো, আমাদের মধ্যেই থাকে। কতটা টান বলো তো। হ্যাঁ, হয়তো তাই। এবার আমি তোমাদের মানে একটা ছোট্ট করে কথা বলি। আমি জানি না আমার জীবনের ঘটনা আমি নিজে থেকে কোনোদিনও তোমাদের সামনে আনতে পারবো কিনা, কারণ তার পেছনে অনেক কিছু, এমন অনেক কিছু আছে যে আমি হয়তো বলতে বসলে তোমাদের সামনে হয়তো নিজেকে ধরে রাখতে পারবো না, তাই হয়তো আমি কোনোদিনই সামনে এসে বলতে পারবো না। কিন্তু সেই ঘটনাগুলোর মধ্যে একটা ছোট্ট পার্ট বলি। আমি কিন্তু ঠিক এই ঘটনার মানে একদম প্রত্যক্ষদর্শী নিজে। আমি মামা যখন আমাকে বলেছিল, দেখো ততদিনে তোমরা তো জানো আমার দাদুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, দাদুর অনেক ঘটনা আমি জানি, কিন্তু তৎসত্ত্বেও মামা যখন এটা বলল, আমি না বলছি তুই কি বলছিস, মানে আমি তো আমার মামাকে তুই করে বলি, তুই কি বলছিস, মানে এরকম হয় নাকি, মানে আমি তখন খুব বড় নেই, আমি হয়তো স্কুল বা কলেজে পড়ি সেই সময়কার কথা। মামা বলছে তুই এরকম বলছিস, দূর এরকম হয় নাকি, বলে কি দেখ যখন এটা হয়েছিল এটা সবাই জানে, কারণ রতুদা, আমি বাবাকে বলেছি, মানে আমার দাদুকে বলেছে, দিদাকে বলেছে, তো দাদু বিশ্বাস করেছিল, কারণ দাদু তো অনেক কিছু জানে এসব ব্যাপারে, দিদা বিশ্বাস করেনি। আর তখন রতুদা মানে রতু মামা দিদাকে বলেছিল, জানো তো ছোট মাসি এটা সত্যি হয়েছে, ও মিথ্যা কথা বলছে না, আমি তো রোজ এটা দেখি। এবার আমি আমার দিক থেকে আমি যেটা তোমাদের বলছি, এরকম হয় না, এরকম হতে পারে না, এটা আমার বদ্ধমূল ধারণা ছিল। এবং আমি আমার দাদুকে তখন বলেছি যে, আমি স্কুলেই পড়ি, কলেজে পড়ি না, তখন আমি দাদুকে বলছি, দাদু তুমি জানো মামা এরকম বললো, এটা কি সত্যি ঘটনাটা হয়েছিল? বলে হ্যাঁ আমরা সবাই জানি এটা হয়েছিল। তো দিদা বিশ্বাস করেনি, কিন্তু আমি বিশ্বাস করেছি, আর আমিও ওনাকে ফিল করেছি ওই বাড়িতে। তো সেটা মানে অন্য কোনো দিন বলবো তোমাদের দাদুর ঘটনাটা। তো আমিও ওনাকে ফিল করেছি, আমিও দেখেছি ওনার প্রেজেন্স আছে, এবং শুধু তখন নয়, দাদু আরো জানালো, শুধু তখন আর সেটা তো ধরো মারা গেছেন বেশ কিছুদিন হয়ে গেছে, সেই সময়কার একটা ঘটনা। দাদু তার পরে মানে বছরখানেক বাদে দাদু গেছে, কারণ দাদু তখন তো চলে গেছিল এখানে কাজকর্মের পরে, পরে আবার বছরখানেক বাদে যখন এসেছিল, কারণ দাদুকে তো পাতিপুকুরে আসতেই হতো দাদুর পৈতৃক বাড়ির জন্য বিভিন্ন কারণে, এবং তখন তো ওখানে যেতেন দাদু। তো দাদু তখন অনেক কিছু দেখেছেন, অনেক কিছু ফিল করেছেন, নিজের চোখে অনেক কিছু দেখেছেন। দাদু বলছে তুই কি বলছিস, তারপরেও বছরখানেক বাদেও তারও পরে উনি অনেক দিন পর্যন্ত ওখানেই ছিলেন। সুতরাং ভুল কিছু মানে নয়, এটা সবাই জানি আমরা। এবারে আমার মানে খুব একটা বিশ্বাসযোগ্য, মানে বিশ্বাস করব না সেটাও না, কারণ মামা বলছে বা দাদুও জানে, দাদুও বলছে, এখানে অবিশ্বাস করার কোনো জায়গা নেই।
আর মামা তো মানে মানে ঠাকুরও বিশ্বাস করে না আমার মামা, শুধু জিসাস ক্রাইস্টকে মানে আমার মামা। হ্যাঁ, অন্য এত ঠাকুর ফাকুর ইয়ে করে না, মানে আমাকে পুজো টুজো করতে দেখলে বা আমাকে একটু প্রণাম টনাম করতে দেখলে বা কাউকে দেখলে মানে আমাকে বেশি লেগ পুল করে, খুব ভুলভাল বলে, বুঝেছো তো। তো ওর মানে ওর দিক থেকে এই ধরনের কথা খুব স্ট্রংলি কোনো বিষয় না হলে ওইসব বলার লোক নয়, কাজেই অবিশ্বাসের জায়গাটাও নেই। এবারে আমার ক্ষেত্রে আমি একই ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমার খুব কাছের মানে একজন চলে গিয়েছিলেন, তারপরে আমি কিন্তু তাকে দেখিনি। হ্যাঁ, আমি তাকে দেখিনি। আমি রোজ বুঝতাম আমার 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 খাট, আমি যে খাটে শুতাম সেটাও পালঙ্কই ছিল, সেটার মানে সেটার পায়ের দিকটা এরম উঠে যাচ্ছে। তুমি যদি জাগা অবস্থায় থাকো আর তোমার পাটা যদি ওপরের দিকে উঠে যায়, খাট শুদ্ধ, তুমি বুঝতে পারবে তো? আমি বুঝতে পারতাম এবং প্রথম ভেবেছিলাম আমি বোধহয় ভুল বুঝছি, তাকানোর সাহস হয়নি আমার কোনোদিন, তাকিয়ে দেখবো সেই সাহস হয়নি। খাটটা যখন দাপ করে নেমে পড়তো তখন আমার ঘোর ভাঙতো এবং আমি নিজেকে বিশ্বাস করতে বাধ্য হতাম যে হ্যাঁ, আমি যা বুঝেছি ঠিক বুঝেছি, এবং আওয়াজ হতো খাটের। এবং শুধু তাই নয়, তোমাদের আমি বলছি, খাটের পায়াগুলো, সেটার ইয়েটা যেমনই হোক, আমি বলছি মানে এরকম স্কোয়ার হোক, রেক্ট্যাঙ্গেল হোক, গোল হোক, যাই হোক, একটা জায়গায় থাকতে থাকতে তো একটা দাগ পড়ে যায়, মানবে এটা নিশ্চয়ই। সেখান থেকে যদি সেটা সরে যায় তাহলে সেই দাগটা বোঝা যায়। ওই দাম করে নামানোর ফলে না পেছনের দিকটা মানে ভেতরের দিকগুলো তো বোঝা যেত না, সামনের দিকের দুটো দাগ সরে যেত। আমি নিজে দেখেছি এটা। মধুরিমা দাস বলছেন সাংঘাতিক। সৌম্যদা বলছেন পৃথিবীর মায়া না কাটা পর্যন্ত বোধহয় আত্মা যেতে পারে না, সব থেকে ভালো এক্সপ্লেন করতে পারবে আমাদের দাদা। হ্যাঁ, এটা যেতে পারে না, এটাও একটা ব্যাপার। কিন্তু আমার প্রশ্নটা সেদিনও এক ছিল এবং পরে যখন আমার ক্ষেত্রে এই ঘটনার সম্মুখীন আমি হই তখনও আমার ক্ষেত্রে এই প্রশ্নটা এসেছিল যে কেন সে আসছে, সে টানে আসছে, ভালো কথা, তাকে আমরা দেখতে পাচ্ছি, সে ম্যানিফেস্ট করছে, ম্যানিফেস্ট করার পরে তাকে আমরা দেখতে পাচ্ছি, ভালো কথা, ওই পর্যন্ত ঠিক আছে। তারা হয়তো কন্ট্যাক্ট করার চেষ্টা করছে আমার সাথে কোনোভাবে, সেটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু যে খাট ধরে তুলে দেওয়া, এইটা কেন? মানে এটা তো একটা অদ্ভুত ব্যাপার। আমি সেই দিনও এই কারণেই জিনিসটা অবিশ্বাস্য আমার লেগেছিল আমার কথাটা। তো তখন আমাকে দাদু বলেছিল একটা কথা, কিন্তু আমি তখন অতটা বিষয়টা মানে ঘাটাইনি। কিন্তু যখন আমার সাথে হয় আমি উত্তর খোঁজার চেষ্টা করি এটা কেন। কারণ যিনি চলে গিয়েছিলেন তার পক্ষে আমাকে কোনোভাবে ভয় দেখানো বা ভয় দেখানো মানে কি, মানে আমরা হয়তো বলি যে যখন আত্মা পরলোকে চলে যান তখন আর সে নিজের থাকে না, সে শুধুই একটা সোল। ভালো যারা থাকেন তারা পরবর্তীকালে ভালোই থাকেন, যারা খারাপ আত্মা হয় তারা পরবর্তীকালে খারাপই হয়। আমরা তো এগুলো শুনি বা অনেক কিছু বিশ্বাসও করি। কিন্তু যিনি চলে গিয়েছিলেন এবং যার চলে যাওয়ার পরে আমি এগুলো প্রত্যক্ষ করেছিলাম, তার ক্ষেত্রে কোনোটাই মানে এটার সাথে যায় না, এটা হতে পারে না। তো পরে আমি প্রচুর এটা নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করি এবং আমি আমার দাদুকে জানাই, দাদুর সঙ্গে কনসাল্ট করি। পরে যদি তোমরা কখনো দাদার মুখে শোনো, হয়তো দাদার মুখেই শুনবে, আমি আর বলবো না হয়তো। পরে বুঝতে পেরেছিলাম অনেক গণনা টননা করানো হয়েছিল আত্মাদের নাকি। যেমন আমরা যখন নতুন স্কুলে হঠাৎ করে যাই, বাইরে থেকে কোনো বাচ্চা হঠাৎ করে ভর্তি হয় বা বাইরে থেকে একটি নতুন ছেলেমেয়েরা কলেজে জয়েন করে বা নতুন গ্রুপে ইনক্লুড হয়, তখন তাদের সাথে র্যাগিং হয় তো নিউকামারদের সাথে। একজন খুব গুণী ব্যক্তি, অনেক জানেন, জ্ঞানী ব্যক্তি, তিনি আর নেই এখন পৃথিবীতে, তিনি বলেছিলেন যে আমি যার কথা বলছি
তার ক্ষেত্রে এটাই হয়েছিল। তা এবং এই যে র্যাগিংটা হয়, র্যাগিং করে তারা কিন্তু মানে একটি ভালো আত্মাকে দিয়েও অনেক সময় অনেক খারাপ কাজ করায়। মানে খুব খারাপ কিছু না হলেও মানে উল্টো পাল্টা কাজ করানো যাকে বলে। মানে সেই সোলটা যখন তার নিজের জীবদ্দশায় ছিল, সে একটা খুব ভালো সোল ছিল, সে ভালো ছাড়া মানুষের খারাপ করেনি, সে নিজের জীবনে খুব ভালো ছিল, হোয়াট এভার ইট ইজ। এবং বিশেষ করে যদি অপঘাতে মৃত্যু হয়, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আরো জটিল। মানে নর্মাল কেউ মারা গেছেন, তার আত্মা যখন অন্যদের মধ্যে অন্য আত্মাদের গ্রুপে গিয়ে জয়েন করলো বা গেল, তখন তাকে যত না র্যাগিং করা হয় বা তাকে দিয়ে যত না বাজে কাজ করানোর চেষ্টা করা হয়, একটি অপঘাতে মৃত্যুর পরে একটি আত্মা যখন যায়, তখন তাকে দিয়ে অনেক রকম উল্টাপাল্টা করানোর চেষ্টা করা হয়। এবং আমি যেটা প্রত্যক্ষদর্শী, যে ঘটনার প্রত্যক্ষদর্শী, সেক্ষেত্রে বিষয়টা তাই ছিল। তো এবং তার আগে আরো অনেক কাণ্ড কারখানা ছিল, খাট তোলার ঘটনাটা তার মধ্যে একটা। তো সেই সমস্ত ঘটনা জেনে উনি এটাই বলেছিলেন যে এই ক্ষেত্রেও এটা হয়েছিল এবং অনেক দোষ পেয়েছিল। হ্যাঁ, একটা দোষ পায় বলে, নানা রকম দোষ পায় না, 1 পো 2 পোয়া দোষ, 3 পোয়া দোষ, এইরকম ওই রকম একটা সাংঘাতিক দোষও পেয়েছিল। এইসব কারণে বিষয়টা হয়েছিল। তো অনেক কিছু আমাদের মন মানতে চায় না, কিন্তু আমরা যখন ঘটে না যার সাথে, একমাত্র সত্যি বলছি, মানে সেই মানে আমি বলছি আজকে আমি আমার মামার কথা শুনে আমি বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝামাঝি একটা জায়গায় ছিলাম যে এটা কি করে পসিবল, এরকম আবার হয় নাকি, আর এরকম কেন করবে। আর মামা তো দেখেনি যে ওই মেজো দিদা ধরে তুলছেন খাটটা, বলছে যে কিন্তু ওটা ছাড়া কি হবে, মানে মেজো দিদাকে দাঁড়িয়ে থাকতে দেখছে এবং খাটটা উঠে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে খাটটা ধরে তুলতে হলে তো তলাটা ধরতে হবে, মানে একটা অদ্ভুত ব্যাপার। আর আমি তো দেখেই নি, আমার তো মানে চোখ খুলে, আমার মামা তো চোখ এরকম আধবোজা হয়ে দেখেছিল, আমি তো সাহসই করিনি, মানে চোখ খুলতেই পারিনি আমি। কিন্তু আমি সবটা বললাম তোমাদের। তো এটা খুব অদ্ভুত। সৌমদা বলছেন ওটা মনে হয় তোমাকে উনি ওনার প্রেজেন্স বোঝাতে চেয়েছিলেন, নিজের লোক ভয় দেখায় না গো। আর জানো তো আমার বিশ্বাস যিনি চলে যান, দাঁড়াও অন্ধ হয়ে গেছি আমি, যিনি চলে যান তিনি আমাদের নিজের লোকই থাকেন, সেজন্যই তো আমরা পরবর্তী জন্মে আবারও একই কাছের নিজের লোকেদের কাছেই ফিরে আসি। নিজের না থাকলে সে কেন নিজের লোকের কাছে ফিরে আসবে বলো। হ্যাঁ, এটাও ঠিক। মৃত মানুষ মুচকি হাসে, এরকম ঘটনা আমি শুনেছি। ভাব একদম অপঘাতে বা আত্মহত্যার পরে সেই আত্মার কোনো মুক্তি হয় না সহজে, সে কিন্তু একটা টাইম লুপে আটকে যায়। আর দোষ পেলে বলে তার পক্ষে ভালো, কিন্তু ক্ষতি হয় পরিবারের। এটাই ক্ষতি, সেই অর্থে হয়তো হয়নি, মানসিক ক্ষতি আমারই হয়েছিল। মানে মানসিক ট্রমা, মানে কি বলবো, আমি রাতের পর রাত ঘুমোতে পারিনি, মানে আমি অদ্ভুত আমার একটা অবস্থা হয়ে গেছিল তখন। আমি তো নার্ভের ওষুধ খাই, আমার এপিলেপসি আছে, তোমরা হয়তো অনেকেই জানো। 2 বেলা নার্ভের ওষুধ খাওয়ার পরেও, মানে এক সাংঘাতিক ডোজের নার্ভের ওষুধ, মানে আমার কিন্তু কম টম না, বেশ ভালো ডোজের নার্ভের ওষুধ আমি খাই, 2 বেলা খাই। যারা একটু আধটু জানার বিষয়ে তারা জানলে অবাক হবে, আমি সকালে 500, রাতে 500, মানে 1000 ডোজের টোটাল ওষুধ খাই দিনে, সারাদিনে। আমার তখন অত ডোজের ওষুধ খাওয়ার পরও আমি রাত্রে ঘুমোতে পারতাম না, এমন ট্রমায় চলে গেছিলাম আমি। ওই ওষুধ খাওয়ার পরেও পাশাপাশি আমি ঘুমের ওষুধ, মানে যেই ঘুমের ওষুধগুলো উইদাউট প্রেসক্রিপশন ছাড়া দেবে, হ্যাঁ, নামটা আমি এদিক ওদিক থেকে জেনে ওই রকম ঘুমের ওষুধ নিয়ে খেতাম রাত্রে একটু ঘুমানোর জন্য, তাও ঘুমোতে পারতাম না, এমন ট্রমা হয়ে গেছিল। মানে
আমি যদি হেল্প না পেতাম, আমার দাদুর হেল্প যদি আমি না পেতাম, তাহলে হয়তো আমার মানে আমি খুব মুশকিলে পড়ে যেতাম। মানে মানে আমি আমি কি কি অবস্থায় ছিলাম সেটা মানে শুধু আমি জানি, কারণ আমি বাড়ির আর কাউকে কিছু জানাতে পারছিলাম না। যেই সময় বিষয়গুলো হচ্ছিল আমি নিজে বুঝতে পারছিলাম না এটা আমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, এটাও হওয়া পসিবল নাকি, বা আমি কি ভুল বুঝছি। কিন্তু না, মানে আমি তো পাগল নই, আমি তো রোজ একই ঘটনার সম্মুখীন হচ্ছি, এইরকম আর কি। কবিতাতেই তো আছে ভূতের মায়ের মুচকি হাসি কটকটে। যাই হোক, তো ওই জন্য মানে কারোর সাথে যখন মানে আমরা যখন শুনি না যে কেউ কোনো ঘটনা বলছে এটা হয়েছে ওটা হয়েছে, আমি খুব রিলেট করি, কারণ আমার সাথে হয়েছে বলেই হয়তো আমি বিশ্বাস করি যে হ্যাঁ এগুলো হতে পারে। যাদের সাথে হয়নি তাদের পক্ষে বিশ্বাস করাটা মানে তাদেরও দোষ নয়, জানো তো, তাদের পক্ষে বিশ্বাস করাটা খুব অসুবিধার, মানে সহজে বিশ্বাস হওয়ার কথাই নয় এগুলো। মানে আমি যা যা ফেস করেছি পরে পরে মানে আমার বোধহয় কোনোদিনও এটা বিশ্বাস হতো না যে আমি যা দেখছি, বুঝছি, শুনছি, ফিল করছি সেটা সত্যি। ততদিন পর্যন্ত বোধহয় আমার এটা বিশ্বাস হতো না, যদি না তারপরে অন্য কেউও বলতো যে জানিস এরকম এরকম কিন্তু হয়েছে, আমি কিন্তু এরকম এরকম দেখেছি, তোদের বাড়িতে এরকম এরকম হয়েছে। তখন আমি তাকে বলি যে তাহলে আমি একা নই। সেই দিন আমি বিশ্বাস করি যে আচ্ছা তাহলে আমার দেখাশোনাতে বোঝাতে কোথাও ভুল ছিল না। তো এই হলো ব্যাপার আমাদের আজকে। অলমোস্ট দুটো ঘটনাই বললাম, দুটো ছেড়ে কিছুটা তিনটেও বলে ফেললাম, 10:30 বেজে গেছে। তো আর কি কন্টিনিউ করব? দাদার বলা ঘটনা তো তোমরা শুনছিলে বেশ মন দিয়ে, আমি এসে তো সব একদম ম্যাসাকার করে দিলাম। বলো আর কি শুনবে, নাকি টাটা বাই বাই গুড নাইট করবো? বেশ কি বাজে লাগছে না আমার আজকে, মানে কি অদ্ভুত না। দাদাকে জয়েন করানোর চেষ্টা করলাম, দাদাকে জয়েন করাতে পারলাম না। বলো বলো। আচ্ছা না কিছুতেই না। আচ্ছা গুড নাইট করবো না, তাহলে দাঁড়াও কোনটা বলি। ফ্রাইডে দ্য 13 ভালোই জমেছে। হ্যাঁ আচ্ছা, আমার শ্বশুরবাড়ির একটা ঘটনা বলি। আমার শ্বশুরবাড়ি যেখানে সন্তোষপুরে, সেখানে তোমার যেরকম হয় বাংলাদেশ যখন সেই সময়কার যখন সবাই পালিয়ে এসেছিল, সেই সময় আমার ঠাকুমা শাশুড়ি ওনারাও পালিয়ে এসেছিলেন। এবং এখানে এসে এই 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 জায়গাটা কিন্তু কলোনি ছিল না। হ্যাঁ, আমার ঠাকুমা যেরকম কলোনি ল্যান্ডে উঠেছিলেন 101 টাকা দিয়ে জায়গা কিনে, এই জায়গাগুলো কিন্তু কলোনি ছিল না। এখানে কিন্তু জমি প্রপারলি ওই কিনে কিভাবে, মানে কলোনি নয় মোট কথা, ওইরকমভাবে কিনেই ওনারা এখানে ইয়ে করেছিলেন। নীলাঞ্জন চক্রবর্তী জয়েন করেছেন। আর একটা গল্প শোনা যাক। ও আচ্ছা, হ্যাঁ সত্যি আছে, ঠিক আছে বলছি। তো তখন এতটা ঘিঞ্জি তো ছিল না, এলাকাগুলো ফাঁকা ফাঁকা বাড়ি, যে যেরকম ভাবে যেখানে যায় প্লট পেয়েছে, কিনেছে, কিনে করেছে বাড়ি, ছোট ছোটখাটো বাড়ি, তার থেকে একটু একটু করে বাড়ানোর চেষ্টা করছে, এইরকম একটা অবস্থা। এবং ওনারা তো এসেই আর প্লটটা কিনে ফেলতে পারেননি, মানে আমার ঠাকুমা শাশুড়ি মানে দাদা শ্বশুর ওনাদের কথা বলছি। ওনারা তো এসে একটি ভাড়া বাড়িতে উঠেছিলেন।
এবং তারপরে সেই জায়গাতে থেকে থেকে খুঁজেছেন কোথায় জমি জায়গা আছে কেনা যায়। আরেকদিন সুদীপ্তা বোনকে আসতে হবে, বুড়ো দাদু বুড়ো দিদার গল্প শুনতে চাই আবার। হ্যাঁ হ্যাঁ ঠিক, সুদীপ্তা তো কি বলবো, গল্প তুমি ভিডিও করে পারলেও দাও আমাদের, খুব ভালো লেগেছে। এর আগের দিন মানে ও নিজে প্রেজেন্ট থেকে তো কখনো এ করে না, দাদাকেই সবসময় বলে, তো এর আগের দিন খুব এনজয় করেছি ওর ঘটনাগুলো। তো যাই হোক, তো এবার যখন প্লট কিনে বাড়ি করছেন তখন আমার জ্যাঠা শ্বশুর, আমার শ্বশুরমশাই, কাকা শ্বশুর, এনারা 4 ভাই। হ্যাঁ, আমার জ্যাঠা শ্বশুর, তারপরে আমার শ্বশুরমশাই, তারপরে আরও 2 কাকা শ্বশুর, এরকম। আর পিসিরা তো আছেই মাঝে মাঝে, 1 2 3 4 পিসি শাশুড়ি আর কি আমার। তো তখন বাড়ি হচ্ছে, এবং যেটা হয় তখনকার দিনে ওই বাড়িটারি হয়ে যখন ছাদটা পড়ে যায়, এবং ধরো অনেক মেটেরিয়াল আনা, ইট বালি সিমেন্ট ইত্যাদি ইত্যাদি, সিমেন্টগুলো ভেতরের দিকে রাখা বস্তা বস্তা করে, বালিগুলো সামনে রাখা, স্টোন চিপস ইত্যাদি ইত্যাদি। তো একটা ব্যাপার হয় যে চুরি না হয়ে যায়, কারণ আশেপাশেও তখন এরকম যারা সেই সময় জায়গা কিনেছেন তারাও বাড়ি করছেন, কে কাঠটা চুরি করে নেবে বোঝা যায় না, কারণ সবাই তো ম্যাক্সিমাম তো ভিখিরির মতো এসেছিলেন, কারোর কাছেই কিছু নেই, সবই বাংলাদেশকে দান করে এসেছিলেন। তো কেউ যদি কিছু কোনোভাবে নিয়ে আসতে পেরেছিলেন তো পেরেছিলেন, যাই হোক তারাও অনেক কিছু ছেড়ে এসেছিলেন, মানে হাতে করে যতটুকু এনেছিলেন তারাও ছেড়েই এসেছিলেন, ছাড়া তো মানে কে কাঠটা নিয়ে নেবে বলা যায় না, এরকম ব্যাপার। তো পাহারা দেওয়ার একটা ব্যাপার ছিল। তো আমার শ্বশুরমশাই মাঝে মধ্যে পাহারা দিতে আসতেন, উনি সবসময় আসতে পারতেন না, কারণ তখন আমার জ্যাঠা শ্বশুর, আমার শ্বশুরমশাই, আমার বড় কাকা শ্বশুর যিনি আছেন, ওনারা তখন মানে পড়াশোনা করছেন, প্লাস পাশাপাশি কিছু জবও করছেন, কেমন যাতে সংসারটার হাল ধরা যায় ভালোভাবে, কারণ অতগুলো ভাই বোন, আবার একটা বাড়ি হচ্ছে, ভাড়া বাড়িতে কোনো রকমে মাথা গুজে গুজে রয়েছে সব, খুব বিতিকিচ্ছির একটা অবস্থা। তো আমাদের ছোট কাকা শ্বশুরমশাই ছিলেন, উনি না এসে পাহারা দিতেন। তো ওনাকে একটা ওই খাটিয়া টাইপের একটা কিনে দেওয়া হয়েছিল, বুঝেছ? তা উনি কি করতেন, ছাদ যতদিন হয়নি তার আগে বোধহয় 2-1 দিন ওই উঠোনের মধ্যে, মানে বাড়ি যেখানটাতে হচ্ছে তার সামনে যে জায়গাটা, ওখানটাতে খাট পেতে শুয়েছেন। ছাদের একটা ঢালাই যখন পড়ে গেল, কিছুটা অংশ, পুরোটা তো একসাথে ফেলতে পারেনি, কিছুটা অংশ যখন ঢালাই পড়ে গেল, সেখানে উনি ইয়ে করে শুতেন, একটা খাটিয়া পেতে তার উপরে শুতেন। সুদীপ্তা হাসছে। এরপরে আবারও কিছু ঘটনা নিয়ে আসবো না ছমছমে, হ্যাঁ আসতে হবে। আচ্ছা, এবার সুদীপ্তা ক্রেজ কিন্তু বাড়ছে, আসবো বললে হবে না, এসে পড়তে হবে। আচ্ছা, এরপরে যেটা হয়, উনি খাটিয়া নিয়ে শুতেন, ঠিক আছে? উনি মানে এরকম হয়েছে, ওনার ঘুম ভেঙে গেছে, মানে খাটিয়াটা ধরে কেউ এরকম ভাবে ফেলে দিয়েছে মাটির মধ্যে, মানে ঢালাই ছাদ, তার মধ্যে মাঝামাঝি অংশটাতে খাটিয়া নিয়ে শুয়েছেন, ওই রকম মনে হচ্ছে ফেলে দিয়েছে, মানে উনি ধর্মর করে উঠে বসেছেন, মানে কি অবস্থা। মানে এবার প্রথম দিন তো খুব ভয় পেয়ে গেছে, কি হলো সারা রাত, তারপর আর ঘুমায়নি। আমার ঠাকুমা শাশুড়ি, তারপরে যে দাদা শ্বশুর, ওনাদেরকে বলার পর ওনারা বলছে, দূর তুই ভীতু, হ্যাঁ বোঝোস না, হ্যাঁ ক্যাডা আইবো তোর আশেপাশের বাড়ির থেকেই ভয় দেখাইতেছে, যাতে তুই আর না যাস ওখানে শুইতে, যাতে চুরি চামারি ভালো করে করতে পারে, এরকম বলেছে, ঠিক আছে? ভয় বলে কি না, এটা হতে পারে না,
তারপরে ওরম করছে। এবার আমার যে কাকা শ্বশুরমশাই ছিলেন, উনি জেগে শুয়ে থাকতেন যে দেখি কি আর আসবে কিভাবে। দেখো, যেই সময়কার কথা বলছি তখনও মানে সিঁড়িটা হয়নি, মানে ওই মই দিয়ে উঠে উঠে ওরা ছাদটা ঢালাই করেছে, সিঁড়ির ঢালাই তখনও পড়েনি। আমি যতদূর আমি ঘটনা শুনেছি আমার মনে পড়ছে। তাহলে এবার ভাবো অবস্থাটা, তাহলে ব্যাপারটা ঠিক কি ছিল, কি হয়েছিল। এটা কিন্তু একদিন না, এটা কিন্তু রোজ হচ্ছে সেটা না, দুদিন একদিন ছাড়া ছাড়া হচ্ছে। আচ্ছা, এইবার এটা তো একটা পোর্শন গেল, তারপর তো ছাদ হলো, ঘর হলো, এবং মোটামুটি যখন একটা দুটো ঘর বাসযোগ্য হয়ে গেল যে হ্যাঁ এখানে এসে এবার মোটামুটি থাকা যাবে, টয়লেটটা করে নেওয়া হলো। মানে এই কারণে না, মানে আমার শ্বশুরবাড়িতে আমি যখন প্রথম দিন যাই আমি দেখি, এটা সবার ক্ষেত্রেই বোধহয় তাই, আধ খাচরা করে ঘর ফরগুলো, জানো তো, মানে খাপছাড়া, কোনো প্ল্যানিং নেই, যেরকম যেরকম হয়েছে সেরকম সেরকম লোকে থাকতে শুরু করেছে। এইদিকে কুয়ো, এইদিকে একটা টয়লেট, ওদিকে একটা টয়লেট উঠোনের মধ্যে, হ্যাঁ উঠোনে এইখানে একটা কল, ওখানে একদম মানে বিধিচ্ছিরি ব্যাপার। কিন্তু ওনাদের তো কিছু করার ছিল না, ওভাবেই থাকতেন। তো ওই রকম অবস্থায় কিন্তু ওনারা চলে এসেছিলেন, মানে সবাইকে নিয়ে এসে ওই গুতোগুতি করে দুটো একটা ঘরের মধ্যে থাকছিলেন, আর যতটা যতটা করে হচ্ছিল ততটা করে করছিলেন। এইবারে যেটা হয়, জায়গা কম, তো ওই গরমের দিনে কখনো আমার কাকা শ্বশুর, তার সঙ্গে আমার জ্যাঠা শ্বশুর, কখনো হয়তো আমার শ্বশুর মশাই, কখনো হয়তো দুই কাকা শ্বশুর, তারা হয়তো ছাদে গিয়ে শুচ্ছে, কখনো হয়তো তিন ভাই ছাদে শুয়ে পড়ছে, কখনো হয়তো চাতালে কেউ একটা খাটিয়া নিয়ে শুয়ে পড়ছে, এই রকম একটা হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে সবাই তখন বুঝতে পারে এই বিষয়টা কিন্তু কাকা শ্বশুর যখন বলেছিলেন উনি ভুল বলেননি। কারণ খাট নিয়ে শুলে, ওই ছোট খাটিয়াটা যে নিয়ে শুতো, তাকে খাট উল্টে দেওয়ার চেষ্টা করা, খাট ধরে নাড়ানো, এগুলো তো ছিলই। যারা ওই খাটিয়া তো আসলে একটাই ছিল, ওটাতে একজন শুচ্ছে, বাকি দুজন বা কখনো তিনজন হয়তো ছাদে বিছানা করে শুচ্ছে। এবার ছাদে ধরো তো আর পাতলা চাদর পেতে শোয়া সম্ভব নয়, ওই কিছু একটু ভারী কাঁথা ফাতা দিয়ে তার উপরে সেইগুলো ধরে টানতো, জানো। আর এটা তো কেউ একা বুঝছে না, ছাদে যখন শুচ্ছে তখন তো দুজন করে শুচ্ছে, সেইগুলো ধরে টানাটানি করতো। এবং ওনারা জেগে থেকে দেখার চেষ্টা করেছেন যে কেউ কোনোভাবে কোনো দিক থেকে উঠছে কিনা, কারণ পরের দিকে তো সিঁড়ি হয়ে গিয়েছিল, সিঁড়িটা প্রথম দিকে ওপেন ছিল, মানে ভেতর দিয়ে তখনও তো ওই রকম ভাবে সিস্টেম করতে পারেনি, বুড়োটা মানে আধা কাজটা করে হচ্ছে যেমন বলছি। তো না, টেনে যখন টানছে তাকাচ্ছে এভাবে যে বোঝা যাচ্ছে টানছে, কেউ কোথাও নেই। আর যদি কেউ কোথাও থাকেও, ছাদের থেকে সিঁড়ি দিয়ে যে সে নামতে গেলে তাকে তো গিয়ে সিঁড়িটা দিয়ে নামতে হবে, সেটাও তো দেখা যাবে, চারদিক তো ওপেন, কোথাও কেউ নেই, আর আশেপাশে বিশাল বড় বড় গাছ। আচ্ছা, নেমে যে চলে যাবে, ধরো আচ্ছা ঠিক আছে দৌড়ে ধপধপ করে নেমে গেছে, নেমে তো সে যাবে, আশপাশে তো বাড়িঘরগুলো তার গায়ে গায়ে না, তখন তো সব ফাঁকা ফাঁকা, অনেকটা দূরে দূরে এক একটা বাড়ি, ওইখানে হয়তো কেউ একজন প্লট কিনেছে, সে হয়তো বাড়ি করছে, কাউকে তো যেতে দেখতে হবে, কেউ যদি বদমাশি করে তো কাউকে দেখা যেত না। তারপরে যেটা শুরু হয় বাড়ি তৈরির পরে, এবং এটা অ্যাজ ইউজুয়াল বহু পুরনো ঘটনা, ও বাড়ির সবাই জানে, ওই বাড়িতে নিচের লোকরা আওয়াজ পেত আর দোতলার লোকরা আওয়াজ পেত দুরকমভাবে। সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে, ওই সিঁড়ি দিয়ে কেউ একজন উঠতো আর কেউ একজন নামতো। সেটা দুটো সময় হতো সারাদিনে, রাত্রেবেলা হতো একবার না হয়তো একাধিকবার রাত্রেবেলা হতো, এবং দুপুরবেলা যেহেতু আমার শ্বশুরবাড়ির সকলেই বিজনেস করেন, তো ওই দুপুরবেলাটা সকলে চলে আসেন বাড়িতে, এসে ভাত টাত খেয়ে ঘুমন, মানে জেঠু কাকুরা সকলেই, আমার শ্বশুর মশাই সকলেই ঘুমন। তো সেই সময় বাড়িটা একদম চুপচাপ থাকে, কারণ বাড়ির বাচ্চা ছেলেমেয়েরা সকলেই স্কুলে থাকে। তো আর আমার ঠাকুমা শাশুড়ি এমন একটা ঘরে শুতেন, একটা বড় হল ঘর, যেখান থেকে অলমোস্ট সবকিছু দেখা যায়, সবকিছু কানেক্টেড।
উনি সব থেকে বেশি এটা মানে ইয়ে করতেন। যেহেতু ওনাকে আমি বেশ কিছু বছর পেয়েছি, বিয়ের পরে হয়তো বছর দুয়েক পেয়েছি, কিন্তু আমি যেহেতু অনেক বছর থেকেই এই ফ্যামিলির সাথে জড়িত, আমি ক্লাস 11-এ পড়ি, তখন থেকে ওনাদের সাথে আমার মানে ওনাকে আমি দেখেছি, আমার দাদা শ্বশুর মানে ঠাকুমা শাশুড়ি সকলকে। ঠাকুমা শাশুড়ির সঙ্গে তো খুবই ভাব ছিল। উনি বলতেন, বলে আমি মানে চাইলেই দেখতে পারি, বুঝলি, আমাকে বলতো, এই দেখতে পাইতাছি কে যেন নামতাছে, পায়ে ঘুঙুর পুইরা একদম নামতাছে, দেখতে পাইতাছি, শুধু চোখে দেখতে পাই না, বুঝলি, শুধু চোখে দেখতে পাই না, একদম নামতাছে, নাইমা মনে হয় আমার ঘর দিয়া চইলা যায় এইরকম, আবার এইখান দিয়া উঠে তত্তর তত্তর কইরা এই দুইখান বেলা এই করতাছে, এই যে কতকালের ঘটনা, তোরে কি করবো, এরকম ভাবে উনি বলতেন। আমি কোনোদিন শুনিনি, আমি কোনোদিন শুনিনি ভাই, কিন্তু ও বাড়িতে যারা আছেন এখন হয়, এখন তো আর নয়, এখন ওটা প্রমোটারকে দেওয়ার পরে ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু যতদিন বাড়ি ছিল ততদিন কিন্তু এগুলো শোনা গেছে এবং সবাই শুনেছে অলমোস্ট। আচ্ছা, সোনালির ঘটনা বেশ গা ছমছমে, আর বলাটাও খুব ভালো, আসতে ভয় হবে সোনালি আর দুষদীপ্তা জনকে সঙ্গে অনেক জনকেও চাই, রূপম সঙ্গে দাদার উপস্থিতি, আজ পাঠিয়ে দিলে সোনালি, তোমার জন্য আজকে আড্ডার একটা সুন্দর সমাপতন হলো, নাহলে ফ্রাইডে দা 13টা বৃথা চলে যেত। আচ্ছা, এবার আমি এটা মানে শেষ পর্যায়ে চলেই এসছে, এবার এটা একটা মানে ইয়ে করে আমি ছাড়ি, এই যে বিষয়গুলো, এটা সন্তোষপুর এলাকা এই দিকে কি আমাদের গ্রুপের কেউ থাকে আমি জানি না, কারা কারা যেন থাকতো। সুদক্ষিণা বলে আমার একটি বান্ধবী আছে, সুদক্ষিণা মাঝে মধ্যে আসে, জয়েন করে। সুদক্ষিণার বোধহয় মাসির বাড়ি না কার বাড়ি একটা এইদিকে সন্তোষপুর আছে, আর কেউ কি আছে কিনা আমি জানি না, তবে আমি শুনেছি এইদিকে অনেক বাড়িতেই এরকম আছে অসুবিধা। হ্যাঁ, এটার একটা কারণ আছে, দেখো কেন বলছি। সন্তোষপুর এরিয়াটা যারা মোটামুটি চেনো, বা বাইপাসে উঠতে গেলে সন্তোষপুরের মধ্যে দিয়ে যেতে গেলে তো যেতে আসতেও তো জায়গা অনেকটা চেনা হয়ে যায়, সেই হিসেবে আমি তোমাদের বলি, জোড়া ব্রিজ যে অঞ্চলটা, আচ্ছা, সূর্যার ভাগনা এখন সুস্থ আছে, সুজা বলছে আমি চিনি, বাহ তুই চিনিস, তাহলে তো খুবই ভালো, তাহলে তুই খুব ভালো বুঝবি, আর যারা চেনো না বা অল্প অল্প চেনো তারাও বুঝবে। এখানে যে জোড়া ব্রিজ অঞ্চলটা, ওইটা আমার শ্বশুরবাড়ি থেকে খুব বেশি দূরে নয়, মানে জাস্ট আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে 5 মিনিটও লাগবে না ভাই, তুমি যদি খুব মোটামুটি তোমার হাঁটার স্পিড যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ মানে খুব জোরে হাঁটতে হবে না তাই বলে তোমাকে, 3 মিনিটে তুমি জোড়া ব্রিজ পৌঁছে যাবে। তো আমার হাজবেন্ডের কাছে আমি শুনেছি, ওরা নাকি যখন ছোট ছিল, মানে ওরা যখন স্কুল গোয়ার্স সেই সময়কার কথা বলছি, তখনও জোড়া ব্রিজের ওখানে লাশ পড়তো, ওরা এভাবেই বলে, মানে খুন খারাপি করে ওখানে ফেলে রাখতো। ঠিক আছে, নকশাল আমলে তো যা হয়েছে ছাড়োই, সেই সময় তো আমাদের গল্ফ গ্রিন ওই সাইডেও প্রচুর হয়েছে, দাদার জানার কথা, তবে দাদা বোধহয় নকশাল আমলের পরে সম্ভবত জেঠু জায়গা কিনেছিলেন ওখানে, আমি যদি ভুল না করি, একদম নকশাল আমলের সময় মনে হয় জেঠু জায়গা কেনেননি, মানে দাদার বাবার কথা বলছি আমি, এবং কিনলেও বা তার পরবর্তীকালে কিনলেও দাদার জানার কথা, আমাদের ওইদিকেও গল্ফ গ্রিন ওই সাইডে সাউথের ওখানে প্রচুর নকশাল অ্যাক্টিভিটিস হতো, প্রচুর খুন খারাপি হয়েছে, মানে ও আর বলে লাভ নেই, বুঝেছো তো, মানে প্রচুর। এইখানেও তাই, জানো তো, জোড়া ব্রিজের ওখানে আশেপাশে, এবং ওই জায়গাগুলোতে তখন ক্ষেত ছিল, বিভিন্ন রকম চাষাবাদ হতো, খালি জমি ছিল, কিছু প্লট বিক্রির জন্য ছিল, সেই সময় লোকে সস্তায় অনেক জায়গা প্লট কিনে রেখেছিল, বাড়িঘর হয়তো তোলার সামর্থ্য হয়নি, সেই সমস্ত জমিতে খুন করে ফেলে রাখা হতো, এরকম প্রচুর ওখানে ঘটনা। তো বুঝতেই পারছো জায়গাগুলো
অনেকটাই নেগেটিভিটিতে ভর্তি। তো তাহলে কি বলবো, যেখানে হসপিটাল, মানে এটা মানুষের প্রশ্ন আসতেই পারে, আমারও এটা মনে প্রশ্ন, যে হসপিটাল নার্সিংহোম, ওখানে তো কত মানুষ মারা যায়, তাই না? তো আমরা তো ওখানে গিয়ে ভালো হয়ে ফিরে আসি, আমরা তো ট্রিটমেন্টের জন্য যাই। ওখানে গিয়ে কি সবসময় আমরা কোনো খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হই? তা তো নয়। কিন্তু এই জায়গাগুলোতে জানো তো এরকম ভীষণ 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 একটা প্রবলেম, অনেক বাড়িতেই এখানে অনেক রকম প্রবলেম ছিল। তো আমার শাশুড়ি মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, বা আমার ঠাকুমা শাশুড়িকে আমি জিজ্ঞেস করেছিলাম, যে এই যে তোমরা এটা ফিল করছো এত বছর ধরে, তো তোমাদের কখনো মনে হয়নি, তোমাদের বাড়িতে তো ঠাকুর পুজো হয়, সবই হয়, তাহলে তোমাদের কখনো মনে হয়নি যে এটা নিয়ে কিছু ভাবা উচিত, বা তোমাদের এত ভয় লাগে না? তো ওই কথাটাই ঘুরে ফিরে আসে, সহবাস, মানুষ ভূতে সহবাস। বলে আমার ঠাকুমা শাশুড়ি বলতো, ও ঘুঙুর পইরা যায়, ঘুঙুর পইরা নামে, যা ইচ্ছা করে, যাক্কা আমাকে তো কিছু ক্ষতি করে না, পোলা পানি লইয়া তো আমরা ভালোই আছি, খারাপ কি আছি, এরম বলে। ব্যবসায়ও উন্নতি হইতেছে, তো অসুবিধা তো নাই, কি করুন, ও থাকে আমরাও থাকি, কেডা থাকে কে জানে, এরকম বলতো। তো ওনারা অন্য কোনো বাড়িতে সাংঘাতিক আরো কিছু হয় কিনা না, এই বাড়িতে এইটুকুই, এর থেকে বেশি কিছু না। তো আর একবার একটা হয়েছিল, যে ওই যে চাতালটা ছিল আমার শ্বশুর বাড়ি, যে চাতালটা বেশ বড় চাতাল, হ্যাঁ, আর চারপাশ দিয়ে ওদের ওই না ইয়ে দিয়ে ঘেরা, মানে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। তো আমার হাজবেন্ড এটা নিজে চোখে দেখা, আমার হাজবেন্ড, আমার দুই ননদ আমার হাজবেন্ডের থেকে পিঠোপিঠি একটু একটু ছোট, আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডের ননদ, বলছি কি অবস্থা, হাজবেন্ডের দুই বোন, আমার দুই ননদ, আর আরো পাড়ার দু একটি বাচ্চা কাচ্চা, ঠিক আছে, ওইখানটায় খেলছিল। রোজই ওরা খেলে, মানে হয়তো লোডশেডিং হয়েছে বা পড়াশোনা হয়ে গেছে ওই সময়টা। কেন সেদিন মাঠে যায়নি জানি না, মাঠেই খেলতে ফেলতো সেদিন, কেন ওখানে চাতালে কি খেলছিল ভগবান জানে, খুব বড় না ওরা তখন। তো তখন একদিন দেখে হঠাৎ করে যে পাঁচিল তেরো উঁচু, পাঁচিলের উপরে একজন এরকম করে দেখছে, এরকম করে, ঠিক আছে, দেখছে। এবার খেলতে খেলতে ওরা দেখেছে, এই দেখছে এরকম একটা বড় লাল সিঁদুরের টিপ, একজন মহিলা, হ্যাঁ, এরকম বড় লাল সিঁদুরের টিপ এরকম করে দেখছে, নির্বিকার হয়ে এদের খেলা। এখন কি ছিল ওনার মুখে গড নোজ, যে ওরা খুব ভয় পেয়ে যায়, সবাই খুব ভয় পেয়ে যায়। আর বাড়িতে যে কেউ ছিল না তা না, বাড়িতে কিন্তু বড়রা ছিলেন, কারণ নিচের ফ্লোরে হয়তো মানে ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি ছিলেন সবাই। তো ওরা দেখে সবাই চিৎকার করে ওঠে ভয়ে, এবং তখন মনে হয় উনি ভ্যানিশ হয়ে যান না চলে যান। তো সাথে সাথে বাড়ির বড়রা বেরিয়ে আসে, এবং শুনতে শুনতে তারা বেরিয়ে গিয়ে দেখার চেষ্টা করে, এবং যেরকম বলছি আমি, যে আশেপাশে তো তখনও মানে ফাঁকা বেশ, হ্যাঁ, মানে আর যাবে কোথা দিয়ে, একটা গলি মতো ছিল, সেই গলি ধরে সবাই গিয়ে ছুটতে থাকে, যে বাচ্চাদের কে ভয় দেখালো এভাবে, বাচ্চারা এত ভয় পেলো, তাহলে কি ব্যাপার। কাউকে দেখতে পাইনি, এবং উনি নাকি অস্বাভাবিক ছিলেন, মানে যে কটা বাচ্চা ওখানে খেলছিল এটা প্রত্যেকেরই মতামত, উনি অস্বাভাবিক ছিলেন, কারণ সব কটা বাচ্চা একসাথে চিৎকার দিয়ে উঠেছিল। তো এইটা একটা ব্যাপার ঘটেছিল, জানি না, হয়তো দেখতে পাইনি, আর উনি মানে পাড়ারও নন, বুঝেছো তো, মানে পরিচিত তো নয়, পরিচিত লোককে দেখে কে চিৎকার করবে। তো এরম একবার ঘটেছিল, এটা একটা ব্যাপার। তো চলো আচ্ছা, একটু শুনি, একটু কমেন্টগুলো পড়ে ফেলি। আমার বড় পিসি থাকতো সন্তোষপুরে, আচ্ছা, দাদা বলছেন। অতৃপ্ত আত্মা আজও মুক্তি হয়নি, কি অবস্থা, প্যাথেটিক। ও বাবা, এসব অঞ্চল তো বিখ্যাত।
আমার 90 সালে এসেছে এখানে। হ্যাঁ, তাহলে তো তোমরা নকশাল আমলের বহু পরে এসেছো। কি আশ্চর্য ঘটনা, এখনো আমার মোবাইলের ব্যাটারি চার্জ 13%। কি এটা কি সামঞ্জস্য অদ্ভুত। হ্যাঁ, আজ কাটা মুন্ডু পাওয়া গেছে গল্প। না, শুনিনি। আমাদের ওখানে তো এখন ছোটদা বৌদি ছাড়া কেউ থাকে না। দাদা আমাকে একটু জানাও তো সবিস্তারে তুমি হোয়াটসঅ্যাপে, কি ঘটনা। না সোনালি, বিশেষ করে সরকারি হসপিটাল নাকি হন্টেড আরজিকন। হ্যাঁ, মানে সে তো প্রচুর হন্টেড আছে, কিন্তু মানে আমি ভাবি আর কি যে এত নেগেটিভিটি, অথচ দেখো আমরা তো সেখানে সুস্থ হতে যাই, বহু লোক সুস্থ হয়ে ফিরেও আসি, তাই না। আমি কলকাতার যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে একজন বয়স্ক মহিলা আর একজন মহিলাকে দেখা যেত, আমরা সবাই তাদের দেখেছি। আমার বিয়ের পর আমার পতিদেব একবার ওই বাড়িতে গেছিল, ওকে সারা রাত ঘুমোতে দেয়। দেখো, এটা সুদীপ্তা বলছে ভীষণ চাঞ্চল্য এখানে। দাদা এটা জানতাম না তো, আজ পাওয়া গেছে। কি অবস্থা, আজ পাওয়া গেছে এক মহিলার মুন্ডু প্লাস্টিক প্যাকেট। ওরে বাবা, কি অবস্থা। সোমদা ঠিক বলেছে, সত্যি। হ্যাঁ, ওই এক্সপ্রেশন ঠিক ছিল না, আর মানে স্বাভাবিক ছিল না, আমি যেটা শুনেছি আর কি। গলফ গ্রিনে ময়লা ফেলা যায় কোনটা, কোন দিকেরটা, তোমাদের ওই দিকে? লাইভ কন্টিনিউ হচ্ছে, নোটিফিকেশন পেলাম না তো। কাকুলি মিশ্রা ম্যাম, আজকে আপনি নোটিফিকেশন পাননি, এখানেও ভীষণ অসুবিধা হয়েছে জানেন তো। মানে দাদা আগে জয়েন করেছেন, তো দাদার আমি ভাই বোনে মিলে একটা যুক্তি করেছিলাম যে আজকে আমি আসব, আমি এসে জয়েন করব। দাদা আমাকে ইনভাইটেশন পাঠাচ্ছেন, সেটা আমি দেখতে পাচ্ছি না। আর আমি যখন জয়েন করতে যাচ্ছি, যখন জয়েন করতে পারছি না। ঠিক আছে, তারপরে ঠিক হলো আচ্ছা কেটে বেরিয়ে যাই, তারপরে আমি লাইভ স্টার্ট করব আর দাদাকে ইনভাইটেশন পাঠাবো, সেটাও করা গেল না। মানে এত অবস্থা, স্লো কানেকশন দেখিয়ে গেল। তো আপনি যে নোটিফিকেশন পাননি, মানে মেবি এটা এইরকম একটা ডিস্টারবেন্সের জন্যই। সেটাই তো, কি সঞ্জস্য হবে আজ আজাদগড়ের দিকে। আচ্ছা, এবার বুঝতে পারছি মোটামুটি কোন জায়গাটা। কি সাংঘাতিক গো বাবা। যাক, ভৌতিক পরিবেশের মধ্যে, ভৌতিক গল্পের মধ্যে দাদা বেশ একটা মানে পেরেক ঠোকার মতো, স্ট্যাম্প দেওয়ার মতো একটা জিনিস বলে গেল বাবারে। যাই হোক, জানি না কার এরকম সর্বনাশ করা হয়েছে, কেন করা হয়েছে। যারই করা হয়ে থাক, তার আত্মার শান্তি কামনা করি, তাছাড়া তো কিছু করার নেই। আজাদগড় মানে কি ইডবি বাস স্ট্যান্ডের দিকে? না, আজাদগড় মানে ইডবি বাস স্ট্যান্ড না গো, কি করে বোঝাই। দাদা একটু বুঝিয়ে দিও তো সৌম্যদাকে। আজাদগড় মানে ইডবি বাস স্ট্যান্ড না, ইডবি বাস স্ট্যান্ডটা অন্যদিকে হয়ে গেল আর কি। ঠিক আছে, তো চলো আজকে, হ্যাঁ আজকে সত্যি বেশ লাগলো। কিন্তু দাদা থাকলে আমি জানি এখানে সংখ্যাটা আরো বেশি হতো। দাদা নেই তাই সবাই আশাহত হয়ে চলে গেছে। কোথায় বাস করছি ভাবো না, সত্যি না। দাদার লাইভে এসেছিলাম, তোমার লাইভেও এসেছিলাম, তুমি বুঝতে আর কমেন্টস পড়তে পারছিলে না। হ্যাঁ ঠিক, কমেন্টসই আসছিল না জানো। ফার্স্ট কমেন্ট পাই সুদীপ্তার, মানে তাও বোঝা যাচ্ছে যে সুদীপ্তা অনেকক্ষণ আগে কমেন্ট করেছে, সেটা দেখতে পাই। সুদীপ্তা বলছে খুব এনজয় করলাম, থ্যাংক ইউ, তুমি ভালো থেকো, সবাইকে গুড নাইট। ওটা যাদবপুর, হ্যাঁ গুড নাইট, তুমিও ভালো থেকো। হ্যাঁ নেক্সট লাইভে এসেছি, বুঝতে পারোনি না। হ্যাঁ গো, মানে আমি কেটে আসলাম তো ওই আর কি, কতক্ষণ তো বোকার মতো বুঝতেই পারছি না কি করব।
যাই হোক, চলো তাহলে আজকের মতো আসি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। হ্যাঁ, মেঘনাদের মতো দাদা অলক্ষ্যে আছে। আজকে দাদাকে ইয়েতে রেখে লাইভ করতে খুব মজা লাগতো। দাদা আজকে এবার ভূতের মতো ছিল না, মাথা একটা এরকম চেপে কি একটা পরে এসেছিল, আমি দেখেছি। আমার ছেলেকে আমি দেখাচ্ছিলাম একবার, দেখ দেখ কিভাবে এসেছে দেখ। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। আছি ঠিক আছে, চলো গুড নাইট। আর এখনো স্লো কানেকশন দেখাচ্ছে, আমরা বুঝে গেছি স্লো কানেকশন, আর দেখিয়ে লাভ নেই, যা সর্বনাশ করার করে দেওয়া হয়েছে। চলো গুড নাইট।